আরে, তুই এই ছেলেটাকে মারছিস কেন? দেখিস না, আমি তাকে ক্যাম্পাসে বসে সিগারেট খেতে না করেছি, তারপরেও কোনো কথা না বলে সেই থেকে সিগারেট খেয়েই যাচ্ছে। আরে, এই ছেলেটা এরকমই, কারোর সাথে কোনো কথা বলে না। অনেকেই থাকে ক্যাম্পাসে সিগারেট খেতে না করেছে, এমনকি অনেক মারছেও, কিন্তু সে কারোর কথা শুনে না, সিগারেট খেয়েই যায়। তাই এখন আর তাকে কেউ কিছু বলে না। আচ্ছা, তাহলে ছেলেটা কথা বলো না কেন? আমি তো তাকে দুইটা থাপ্পড় দিলাম, সে উল্টো কোনো কথা বা প্রতিবাদ করলো না কেন? সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। ছেলেটা কি আগেও এরকম ছিল? আরে না, আগে কত দুষ্টামি করতো, সবসময় হাসি খুশিতে থাকতো, আর সিগারেটের নামটা পর্যন্ত শুনতে পারতো না। কিন্তু আজকে প্রায় 1 বছর হলো তার এই অবস্থা। কেউ বলতে পারে না কেন সে এভাবে থাকে। ওহো। তারপর সাদিয়ার মেয়েটি ক্লাসে চলে যায়। আর হ্যাঁ, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম হুমায়ুন। আমার ব্যাপারে আর কিছু বলবো না, গল্প করতে থাকেন, এমনি বুঝে যাবেন। আর একটু আগে যে মেয়েটি আমাকে থাপ্পড় মেরে দিল, তার নাম হলো সাদিয়া। তার বাবা কলেজের প্রিন্সিপাল, আজই নতুন কলেজে এসছে, হয়তো বা অন্য কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এসেছে। আর কিছু বলা দরকার নেই, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখনও ক্লাস শুরু হয়নি, তাই সাদিয়া আর তার বান্ধবীরা মিলে ক্লাসের ভিতরে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। এরপরেই আমি ক্লাসে ঢুকলাম। ঢুকতেই, আই এম কামিং স্যার। ইয়েস কাম। আমি গিয়ে পেছনের বেঞ্চে বসে পড়লাম আর পড়ার মনোযোগ দিচ্ছিলাম। এমন সময় স্যার সাদিয়াকে দাঁড় করালো। সাদিয়া, সামনে আসো। জি স্যার। সাদিয়া স্যারের কাছে যাওয়ার পর, আজকে তোমার একজন নতুন স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দিব। তারপর সাদিয়াকে সবার সাথে পরিচয় করে দিলেন। সবগুলো ক্লাস শেষ করে অনেকে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে, আবার অনেকে বাসায় চলে গেল। আমিও বাসায় চলে গেলাম। কলেজ থেকে বাসা বেশি একটা দূরে না, তাই হেঁটে হেঁটে চলে যাই। আর যাওয়ার সময় হোটেল থেকে কিছু খাবার নিয়ে যাই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটা রুমের মধ্যে ঢুকে পড়ি। আর রুমে ঢুকে সব বাতি বন্ধ করে দিই, অন্ধকার রুমে শুয়ে থাকি। আমার সবসময় একা থাকতে ভালো লাগে। একা একা সময় কাটানো এমন একটা গুণ যেটা সবার মধ্যে থাকে না। ঠিক তেমনই একটা গুণ আমার মধ্যে আছে। অবশ্য আগে ছিল না, কিন্তু এখন আছে। এটা আমার প্রতিদিনের রুটিন। কলেজ থেকে এসে দরজা বন্ধ করে সব বাতিগুলো বন্ধ করে দিয়ে শুয়ে থাকা, আর কলেজের ক্যাম্পাসে বসে একটার পর একটা সিগারেট খাওয়া। কে আমাকে কী বললো সেটা আমার দেখার বিষয় না। আরেকটা জিনিস হয়তো আপনাদের খুব ভাবাচ্ছে যে আমার পড়াশোনার টাকা পাই কোত্থেকে। আমার বাবা যে টাকা রেখে গেছে সেটা দিয়ে সারা জীবন বসে থেকেও আমার জীবন পার করে দিতে পারবো অনায়াসে। পরের দিন আমি আবারও কলেজে যাই। একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি আর শূন্যের মধ্যে সিগারেটের ধোঁয়াগুলোকে হাওয়া করে দিচ্ছি। সবাই আমার পাশ কেটে চলে যায়, কেউ আমার সাথে কথা বলতে আসে না। আর আসবেই বা কেন? আমি তো কারো কথার কোনো জবাবই দেই না। আর দেখতে তো খ্যাতমার্কা, খ্যাত ছেলেদের তো এমনিতে কোনো দামই নেই এই আমাদের সমাজে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল আর সব কিছু আগের মতো চলতে লাগলো। কিন্তু সাদিয়ার মনে কেমন যেন একটা খটকা লেগে আছে। সাদিয়া সবসময় ভাবে যে 1 বছরে কেমন কি হয়েছিল আমার সাথে, যে আমি এমন অদ্ভুত টাইপের হয়ে গেলাম। আর ভাবছে যে সেটা তা জানতেই হবে। পরদিন সে আগের মতো আমি সিগারেট খাচ্ছি। সময়ের গতিতে সময় চলছে। এমন সময় কোত্থেকে যেন সাদিয়া আসলো আমার কাছে এসে। এই যে মিস্টার, কেমন আছেন? আমি চুপ করে আছি। এই হ্যালো, আমি কিন্তু আপনাকে কিছু বলছি। আমি এবারও চুপ। আর ইউ ক্রেজি? হোয়াই ডোন্ট ইউ টক? নিঃসঙ্গতা, একাকিত্ব, নিস্তবতা, এই 3টে শব্দ মিলেই হচ্ছে মানুষের জীবন। তার মধ্যে আমি একজন। একটা মানুষ একা থাকতে লাইক করে, তাকে একা থাকতে দিন। আশা করি বুঝতে পেরেছেন। আমি কি আপনার পাশে বসতে পারি? যদি আপনার কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই বসতে পারেন। সাথী আমার কাছে বসলো আর বলল, আপনার নামটা কি জানতে পারি? আপনার? জি, সাদিয়া। আসলে ওই দিনের জন্য আমি সরি। ওই দিন আপনাকে না বুঝে থাপ্পড় মেরেছিলাম। ইটস ওকে। আর ওই দিন আপনার কোনো দোষ ছিল না। আমি সিগারেট খাচ্ছিলাম বলে আপনি থাপ্পড় দিয়েছিলেন, আর এগুলো আমি অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি চুপ করে আছি। কি হলো, কিছু বলেন না কেন? সরি। কিসের সরি? আমার কোনো ফ্রেন্ড দরকার নেই। কথাটা বলে সাদিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে উঠে বাসায় চলে আসলাম। আর সে আগের মতো অন্ধকার রুমে শুয়ে পড়লাম। আর এদিকে সাদিয়া মনে মনে ভাবছে, কালকে কলেজে আসলে তাকে আমার ফ্রেন্ড বানাবই। আর এরকম অদ্ভুত আচরণের পেছনে লুকিয়ে থাকা অতীত আমাকে জানতেই হবে। কিছু তো একটা ঘটেছে এই ছেলেটার সাথে। মনে মনে বলল আর একটু মুচকি হাসলো। পরের দিন আমি ঠিক আগের মতো কলেজে আসি আর সাদিয়া আমার কাছে আসে। এই যে মিস্টার, কেমন আছো?
আমি চুপ করে আছি। সাদিয়া রেগে গিয়ে আমার হাত থেকে সিগারেটটা টানতে ফেলে দিল আর বলতে লাগলো, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমাকে কিছু জিজ্ঞেস করলে তার জবাব দাও না কেন? আমাকে কি মানুষ মনে হয় না তোমার? ও বুঝেছি, পাশে সুন্দরী মেয়ে বসে নিজের থেকে কথা বলতে চাইলে ভাব বেড়ে যায়, তাই না? চুপচাপ এখানে বসে থাকো, আর একটা সিগারেট ধরালে কানের নিচে ঠস করে একটা থাপ্পড় দিব। সাদিয়া একদমই কথাগুলো বলে ফেললো আর আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। এভাবে কিছুক্ষণ নীরবতা পালন করা হলো। হঠাৎ সাদিয়া নীরবতা ভেঙে বলে উঠলো, এই চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমি কোনো কথা বললাম না আর সাদিয়া আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। একটা রিক্সা আসলো আর সেই রিক্সাতে আমরা দুজনে যাচ্ছি। দুজনের মধ্যে কোনো কথা নেই। কিছুক্ষণ পর আমরা রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে গেলাম। আর এদিকে আমি তো অবাকের পর অবাক হয়ে যাচ্ছি, এই মেয়েটা করছেটা কি? হাত ধরে এই নদীর পাড়ে নিয়ে আসলো কেন? তারপর সাদিয়া আমার হাতটা ধরে বসালো। কেমন লাগছে জায়গাটা? ভালো, বাট আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? এমনি। কেন, খারাপ লাগছে নাকি? না, ভালো লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে জায়গাটা খুব নিস্তব্ধ ও নীরব হয়ে আছে। আর আপনারা হয়তো বা আগে থেকে জানেন আমি একাকিত্ব পছন্দ করি। আচ্ছা, তাহলে এখন থেকে আমরা ফ্রেন্ড। হাত বাড়িয়ে দিয়ে বলল, কিন্তু আমি চুপ হয়ে গেলাম। হ্যান্ডশিপ করলাম না। সাদিয়া জোর করে আমার হাতটা টান দিয়ে হ্যান্ডশিপ করে নিল। এই ছেলে, তোমার ফ্রেন্ড হতে সমস্যা কি? হ্যাঁ, সরি, আমি আসলে মেয়েদের থেকে দূরে থাকতে চাই। কথাটা শুনে সাদিয়ার মনটা খারাপ হয়ে গেল আর ভাবছে কিছু তো একটা কারণ আছে, না হলে মেয়েদের থেকে দূরে থাকতে চাইবো কেন? আমি এত কিছু বুঝি না। আজকে থেকে তুমি আমার ফ্রেন্ড, আর এখন থেকে আপনি করে বলবি না, তুই অথবা তুমি করে বলবি, ঠিক আছে? আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। সাদিয়া খুব খুশি হলো। এভাবে এখানে কিছুক্ষণ বসে থাকলাম। আমি কথা না বলা সত্ত্বেও সাদিয়া আমার সাথে কথা বলে এক প্রকার জোর করেই। এভাবে 1 মাস চলে গেল। এখন সাদিয়া আর আমি মোটামুটি ফ্রি। এখন আমি ক্যাম্পাসে বসে সিগারেট খাই ঠিকই, কিন্তু সেটা সাদিয়ার চোখের আড়ালে। সাদিয়াকে দেখতে পেলেই সিগারেট ফেলে দিই। একদিন রাতে আমার মোবাইলে কল আসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম সাদিয়া কল দিয়েছে, তাই রিসিভ করলাম। কি রে, এত সময় লাগে কল রিসিভ করতে? ঘুমিয়ে গেছিলাম। তা বল, এত রাতে কল কেন দিলি? রাতে খেয়েছিস? হুম। আচ্ছা, কালকে তাড়াতাড়ি কলেজে আসিস, এক জায়গায় ঘুরতে যাব। আচ্ছা। আচ্ছা, তাহলে ঘুমিয়ে যা, গুড নাইট। গুড নাইট। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রেডি হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি সাদি এক কোণে বসে আছে। মনে হচ্ছে অনেক আগে এসেছে আর আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। একটু দুষ্টুমি করা যাক। আস্তে আস্তে সাদিয়ার কাছে গিয়ে পেছন থেকে তার চোখ দুটো আমার হাত দিয়ে ডেকে দিলাম। সাদিয়া অনেক চেষ্টা করছে ছাড়াতে। এই হুমায়ুন, ছাড় বলছি, ছাড়। তুই কিভাবে বুঝলি যে এটা আমি ছিলাম? তোর হাতের স্পর্শ পেয়ে বুঝেছি যে এটা তুই ছাড়া অন্য কেউ না। আচ্ছা, কোথায় যেন যাবি বলছিলি? চল। তারপর সাদিয়ার আমি একটা রিক্সা উঠলাম। সামান্য একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে, তাই সাদিয়া রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে নেমে চলে আসলো। কিরে, এখানে নামলি কেন? আমি ফুচকা খাবো। চল তাহলে। তারপর ফুচকাওয়ালা মামাকে বললাম 2 প্লেট ফুচকা দিতে। এর মধ্যে 1 প্লেটই শুধু মরিচ দিয়ে দিতে, আর তার কাছে যত পানি আছে সব পানি ফেলে দিতে। কথাগুলো বলে ফুচকাওয়ালা মামাকে কয়েকটা টাকা হাতে ধরিয়ে দিলাম আর বললাম, মামা, বেশি মরিচটা দিবেন ওই মেয়েটার হাতে, মানে সাদিয়ার হাতে। ফুচকা খাওয়া খুব শখ, তাই না? এখন বুঝবি ফুচকা খেতে কেমন লাগে। ফুচকা মুখে দিতেই ঝালে তার মুখ পুড়েই যাবে। পানীয় পাবি না খাওয়ার জন্য, তখন বুঝবি। কথাগুলো ভাবতেই কেমন একটা হাসি পাচ্ছে। সাদিয়া মনে হয় ঝালে পাগল হয়ে যাবে। কিরে, এমন পাগলের মতো হাসছিস কেন? কই না তো। এই রে, সাদিয়া আবার বুঝে গেল না তো। দূর, এত জোরে কেন যে হাসতে গেলাম। এমন সময় ফুচকাওয়ালা মামা ফুচকা নিয়ে আসলো। সাদিয়ার হাতে 1 প্লেট আর আমার হাতে 1 প্লেট দিল। আমি তো অপেক্ষায় আছি সাদিয়া কখন খাওয়া শুরু করবে আর কখন সাদিয়া ড্যান্স থুকু দৌড়ানি শুরু হবে। তখন আমার ভাবনা পুরোটা মিথ্যা প্রমাণ করে সাদিয়া খাওয়া শুরু করলো। কি, এটা কিভাবে পসিবল? সাদিয়া তো একটার পর একটা খেয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো হচ্ছে না। এমন সময় সাদিয়া আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। কিরে, এমন করে কি দেখছিস? কই কিছু না তো। তাহলে হা করে না তাকিয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু কর। আমি একটা ফুচকা আমার মুখে দিতেই যেন আমার মুখটা ঝালে জ্বলে যাচ্ছিল। আমি তাড়াহুড়ো করে ফুচকাটা মুখ থেকে ফেলে দিলাম। কিরে, কি হয়েছে? পানি। সাদিয়া বুঝতে পারলাম আমার ঝাল লেগেছে, তাই সে দৌড়ে ফুচকালাম আমার কাছে গেল। এই মামা, তাড়াতাড়ি পানি দেন তো। ম্যাডাম, পানি তো নাই। কি বলেন, ফুচকার দোকানে পানি নাই? ফালতু লোক কোথাকার। সাদিয়া দেরি না করে তাড়াতাড়ি আমার কাছে আসলো। এই চল আমার সাথে। সাদিয়া আমাকে টানতে টানতে
একটা ঝোপের মাঝে নিয়ে গেল, নিয়ে কোনো কথা নেই সোজাটা ঠোঁট জোড়া আমার ঠোঁটে ডুবিয়ে দিল। তারপর 2 মিনিট পর ছাড়লো। কি রেজাল্ট কমেছে? একটু কমেছে। কথাটা বলার পর সাদিয়ার দুষ্টু ঠোঁট জোড়া আমার ঠোঁটে আবারও ডুবিয়ে দিল, আর ঠিক আগের মতোই আবারও কিস করছে। আমারও মনের মাঝে আলাদা একটা ফিলিংস কাজ করতে লাগলো। এভাবে 3-4 মিনিট পর সাদিয়া ছেড়ে দিল। কি রে, কমেছে? তো ঠোঁট যে মিষ্টি, তো ঠোঁটের কাছে ঝাল আসার কোনো চান্সই নেই। চাহ, ফাজিল। সাদিয়া মনে হয় একটু লজ্জা পেয়েছে। হুমায়ুন, হ্যাঁ বল। চল নদীর পাড়ে যাই। চল। তারপর দুজন নদীর পাড়ে গিয়ে বসলাম। ওই, বল। আচ্ছা, একটা কথার উত্তর দিবি? চেষ্টা করব, বল। না, আগে প্রমিস কর, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, যদি উত্তরটা আমার জানা থাকে তাহলে অবশ্যই বলবো। তোর পরিবারে কে কে আছে? আব্বু আম্মু কেউ নেই। ও সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আচ্ছা, তুই সবসময় চুপচাপ থাকিস কেন? আমি অনেকের কাছ থেকে শুনেছি তুই নাকি আগে অনেক দুষ্টু ছিলি, সবসময় হাসি খুশি থাকতি, মেয়েদেরকে বিরক্ত করতি। তোর জ্বালায় নাকি অনেকে কলেজে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর সেই তুই এতটা চেঞ্জ হয়ে গেলি কিভাবে? অনেক ঘটনা, এত কিছু কিভাবে বলবো? সংক্ষেপে বলে ফেল প্লিজ। আচ্ছা শোন তাহলে। আজ থেকে 1 বছর আগে আমি ফেসবুকে টুকটাক লেখালেখি করতাম। তখন একটা মেয়ের সাথে আমার মেসেজে কথা হয়। মেয়েটার নাম ছিল নীলা। একদিন রাতে নীলা মেসেজ করলো। কি রে বাদর, কি করছিস? বাদরনির মেসেজে রিপ্লাই দিচ্ছি। বাদর নিয়ে আবার কি? আরে দোস্ত, আমি যদি বাদর হই তাহলে তুইও বাদরনি, বুঝেছিস? তুই এত ফাজিল কেন রে? যার এত সুন্দর একটা বান্ধবী আছে সে তো একটু ফাজিল হবেই, না হলে তাকে পটাবে কি করে? কিন্তু আমি তো পড়বো না। তোকে মাথার উপর তুলে একটা আচার দেব, তাহলে তুই এমনিতেই ঠাস করে বটে যাবি। আমাকে আচা দিতে চাইলে আমি তোর গলায় 2 হাত জড়িয়ে ধরবো, তখন তুই আমার সাথে মাটিতে পড়ে যাবি। তুই যদি নিজে নিজে বটে যাস তাহলে আর আচার দেবো কেন? তুই যদি আমার গলায় জড়িয়ে ধরিস তাহলে তো তুই এমনি পড়ে গেছিস, না মানে তুই আমার প্রেমে পড়েই তো আমাকে জড়িয়ে ধরেছিস, আর না হলে কি আর আমাকে জড়িয়ে ধরতি, তাই না? তাহলে একবার ভেবে দেখ তুই বটে গেছিস কিনা। তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে, তুই শুধু কথা পেঁচাস। তাহলে কথা বলিস কেন? থাকতে পারি না তাই। সাম টু ইউ। রাতে খেয়েছিস? না এখনো খাইনি, পরে খাবো। তুই? এভাবে আমরা কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ি। আবার সকালে নীলার দেওয়া কলের শব্দে প্রতিদিন এভাবেই ঘুম ভাঙে। এভাবেই যাচ্ছিল আমাদের দিন। আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়লাম, কারণ নীলা আমার এত কেয়ার করতো যা বলে প্রকাশ করার মতো না। আর আপনারা হয়তো জানেন যে একটা মানুষকে বেশি করে কেয়ার করলে, সবসময় তার খোঁজখবর রাখলে, সে মানুষটা এমনিতে আপনার উপর দুর্বল হয়ে পড়বে। ঠিক তেমনটা আমার সাথে ঘটেছে। এখন আমি নীলার সাথে কথা না বলে থাকতে পারি না, নীলা আমার সাথে কথা না বলে থাকতে পারে না। আমার সবসময় মনে হতো যে আমি এখন নীলাকে প্রপোজ করে দিই, কিন্তু পরে কিছু একটা ভেবে প্রপোজ করা হয় না। সেটা হলো সে যদি আমায় ফিরিয়ে দেয় আর আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, সেভাবে আর মনের মধ্যে জমে থাকা ভালোবাসার কথাটা আর প্রকাশ করা হয় না। একদিন সুযোগ বুঝে তাকে প্রপোজ করেই ফেললাম, আর সে আমাকে সাড়া দিয়ে প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। সেদিন সারা রাত তার সাথে কথা বলেছিলাম, আর অনেক ভালো লাগছিল আমার, কারণ যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে। এভাবে চলতে লাগলো আমাদের রিলেশন। প্রায় 1 বছর শেষ হয়ে গেল আমাদের রিলেশনের। কীভাবে যে জীবন থেকে 1টা বছর পার হয়ে গেছে কিছুতেই বুঝতে পারিনি। এখন তো 24 ঘন্টার ভিতর 12 ঘন্টায় নীলার সাথে কথা হয়। নীলার সাথে কথা না বলে আমি থাকতেই পারতাম না। একদিন রাতে নীলা কল দিল। নীলা কান্না করতে লাগলো। কি হয়েছে আমার কলিজাটা, তুমি কাঁদছো কেন জান? নীলা আরও জোরে কান্না করতে লাগলো। নীলার কান্না আমার একদম সহ্য হচ্ছিল না, কারণ নীলা কান্না করলে আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না। কি হয়েছে তোমার কলিজা? প্লিজ তুমি কান্না করো না, তাহলে যে আমিও কান্না করে দেব। দুপুর থেকে তোমাকে কতবার কল দিয়েছি, তুমি কল রিসিভ করো না কেন? আবার এখন বলছি কি হয়েছে? তাহলে এই ব্যাপার, আসলে ঘুমিয়ে গেছিলাম, রাতে ঘুমাতে পারিনি তো তাই। আচ্ছা হুমায়ুন, একটা কথা বলি। একটা কেন, 1000টা বলো। আমি যদি মরে যাই তাহলে কি তুমি আমার জন্য কান্না করবা? নীলার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, কান্না করেই দিলাম। আর সাথে সাথে কলটা কেটে দিলাম। মোবাইলটা বন্ধ করে বাল্বগুলো বন্ধ করে দিয়ে অন্ধকারে আমি শুয়ে শুয়ে ভাবছি, নীলা তুমি হঠাৎ করে এগুলো বললে কেন? হ্যাঁ, তুমি কি মনে করো তুমি মারা গেলে আমি বেঁচে থাকবো? আরে পাগলি, তুমি যদি মারা যাও তাহলে আমি কার জন্য বেঁচে থাকবো? হ্যাঁ, কে আমাকে সকালে জান কলিজা বাবু বলে আমার ঘুম ভাঙাবে? তুমি যেদিন মারা যাবে সেদিন আমি পৃথিবীর মায়া ত্যাগ করে তোমার কাছে চলে আসবো। কথাগুলো ভাবছি আর একটু পরে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে থেকে 10টা বেজে গেছে। ব্যাপার কি, নীলা আজকে কল দিল না কেন?
প্রতিদিন তো সকাল 7টার সময় কল করে কান ঝালাফালা করে দেয়, তাহলে আজকে কল দিল না কেন? মোবাইলটা হাতে নিয়ে দেখি সুইচ অফ করা। ও হ্যাঁ, রাতে তো মোবাইল বন্ধ করেছিলাম। তাড়াতাড়ি মোবাইল অন করলাম, দেখি নীলা অনেকগুলো কল দিয়েছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি নীলার নাম্বারটা বেশি উঠছে। কলটা রিসিভ করতেই নীলা ছোট বাচ্চাদের মতো করে কান্না করছে। কি ব্যাপার, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তুমি জানো না কি হয়েছে? আরে বাবা, তুমি না বললে আমি জানবো কিভাবে? কাল তুমি কল কেটে দিলে কেন? আর মোবাইল বন্ধ করে দিলে কেন? জানো আমি কতটা টেনশনে ছিলাম? তাহলে তুমি কালকে এরকম কথা বলছিলে কেন? তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না? তারপরেও কেন বললা? সরি বাবু। হুম। খেয়েছো? না, মাত্রই ঘুম থেকে উঠেছি। ও। এভাবে কিছুক্ষণ কথা বললাম, পরে কলটা কেটে দিলাম। আজকে আর কলেজে যাওয়া হলো না, তাই সারাদিন নীলার সাথে কথা বললাম। এভাবে আরো 1 মাসের মতো চলে গেল। 1 মাসে নীলা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার সাথে আগের মতো হেসে হেসে কথা বলে না, নিজের থেকে কল দেয় না। আবার আমি কল দিলে মাঝে মধ্যে ওয়েটিং, মাঝে মধ্যে ঢুকলে কল রিসিভ করে না। সেই কখন থেকে নীলাকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু রিসিভ করার কোনো নাম খবরই নেই। রিং হচ্ছে ঠিকই, কিন্তু রিসিভ করছে না। যাক, তাহলে অবশেষে রিসিভ করলো। হ্যালো কলিজা, কেমন আছো? ভালো। কল রিসিভ করছিলে না কেন? এমনিতেই কথা বলতে ইচ্ছে করছিল না, তাই। আচ্ছা কলিজা, আমার সাথে একটু দেখা করতে পারবা? সময় নাই, পারবো না আমি। প্লিজ নীলা, একটু সময় কথা বলে চলে যাবা। অনেক রিকোয়েস্ট করার পর নীলা রাজি হলো। আমি একটা জিনিস নিয়ে খুব এক্সাইটেড, যে নীলা আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, সে কিভাবে এতটা চেঞ্জ হয়ে গেল। নীলা আগে কখন এরকম ব্যবহার করেনি আমার সাথে, তাহলে এখন কেন এরকম করছে? মনে হয় নীলা নতুন কাউকে পেয়েছে, তাই সে চায় আমি তার সাথে কথা না বলি। কিন্তু নীলা তো এরকম মেয়ে না। আচ্ছা, কালকে সকালে দেখা হলে জিজ্ঞাসা করব এসব করার মানে কি। সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রিয় জায়গাটায় চলে গেলাম। নীলা এখন আসেনি। আগে তো নীলা আমার আগে এসে বসে থাকতো, তাহলে আজকে এখন আসেনি কেন? 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর নীলা দেখা মিলল। নীলা আমার কাছে এসেই কি বলবো বলো? না মানে চলো আমরা ওই দিকটা গিয়ে বসি। নীলা বলল, সরি আমার হাতে তো সময় নেই, যা বলবে তাড়াতাড়ি বলো। আমি বললাম, নীলা তুমি আমার সাথে এরকম করো কেন? কই আগে তো এরকম করতে না, তাহলে এখন এতটা চেঞ্জ হলে কিভাবে? কেন, তুমি কিছু বুঝো না? কি বুঝবো আমি? তোমাকে আমার সহ্য হয় না। তোমার কল আমার কাছে অনেক বিরক্তকর মনে হয়। আমি এসব থেকে মুক্তি চাই, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। কি বলছে এসব? আমি তোমাকে ছেড়ে কিভাবে বাঁচবো বলো? নীলার হাতটা ধরেই বললাম। তখনই নীলা তার হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিল। এই তুই আমার হাত ধরলি কেন? তোকে বললাম না এসব থেকে আমি মুক্তি চাই, আর কখনো আসবি না আমার সামনে, আর কখনো আমাকে কল করবি না, যত সব। কথাটা বলেই নীলা আমার কাছ থেকে চলে গেল। আর আমি নীলার যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিভাবে পারলো নীলা আমার সাথে এমনটা করতে? আমি তাকে ছাড়া কিভাবে বাঁচবো? নীলা কেন এটা বুঝলো না যে আমার তাকে ছাড়া আর কেউ নেই? আমি কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম, আর আমার রুমটা অন্ধকার করে দিয়ে শুয়ে থাকলাম। এদিকে নীলা তার রুমে গিয়ে, হুমায়ুন আমাকে মাফ করে দিও প্লিজ। এছাড়া যে অনেক কিছু করার ছিল না, কারণ আমি যে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আমি চাই না আমার এই অভিশাপগ্রস্ত লাইফে তোমাকে জড়িয়ে তোমার জীবনটা শেষ করে দিতে। তোমার জীবন মাত্র শুরু, তুমি নতুন করে জীবন শুরু করো। আমি আজকে তোমাকে থাপ্পড় দিয়েছি, আমার এই হাত তোমাকে থাপ্পড় দিয়েছি, আমার এই হাত আর রাখবো না। কথাটা বলেই নীলা দেয়ালের সাথে তার হাত দিয়ে খুব জোরে ঘষে দিতে লাগলো। এভাবে কিছু সময় চলার পর নীলার হাতটা রক্তাক্ত হয়ে গেল। নীলার বাবা মা তা দেখে ফেলে আর তাকে হসপিটালে নিয়ে যায়। পরে তারা জানতে পারে নীলা মরণবেদী ক্যান্সারে আক্রান্ত। পরে তাদের কিছুই করার থাকে না। এভাবে 7 সপ্তাহ চলার পর নীলা মারা যায়, আর আমি নিকোটিনে ধোয়ে আস্তে আস্তে শেষ হতে লাগলাম। এবার চলুন বাস্তবে ফেরা যাক। আমার কথাগুলো শুনে সাথিয়া চোখে পানি চলে আসলো। কিরে, তোর চোখে পানি কেন? না, এমনি। কথাটা বলেই সাদিয়া তার চোখের পানি মুছে ফেললো। আমি বুঝতে পারলাম আমার কথা শুনে সাদিয়া অনেক কষ্ট পেয়েছে। সরি রে। দূর। আচ্ছা হুমায়ুন, তোকে একটা কথা বলি। বল। এই চিরকুটটা পর। কিসের চিরকুট এটা? খুলেই দেখ। আমি একটু অবাক হলাম, কারণ এটা কিসের চিঠি হতে পারে? দূর, এত না ভেবে খুলে দেখি। চিঠিতে যা লেখা ছিল, হুমায়ুন আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ইচ্ছে করে থাপ্পড়টা দেইনি। তুমি জানো তোমাকে থাপ্পড়টা দেওয়ার পর বাসায় এসে আমার হাত থেকে কতটা রক্ত বের করেছি। যতটা তুমি কষ্ট পেয়েছো তার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। তোমার সাথে কেন এসব করলাম সেটা জানো? কারণ হলো আমি ক্যান্সারে আক্রান্ত, যেটা থেকে বাঁচা খুবই কঠিন ব্যাপার। আর আমি চাই না আমার জীবনে তোমাকে জড়িয়ে তোমার লাইফটাকে শেষ করে দিতে। আমি জানি তুমি যখন চিঠিটা পড়বা তখন আমি হয়তোবা সেই দূর আকাশে পাড়ি জমাবো। তুমি আমার জন্য কান্না করো না,
আমার একটা কথা রাখবা, তুমি তোমার লাইফটাকে নতুন করে শুরু করো প্লিজ। আমি জানি আমাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে না, তারপরে আমার জন্য হলেও তোমার লাইফটাকে নতুন করে শুরু করো প্লিজ। তুমি ভালো থাকলে আমি সেই দূর আকাশে ভালো থাকবো। ভালো থেকো আর নিজের খেয়াল রাখো। আর হ্যাঁ, কাজ করার আগে খেয়ে নিও, আগে খাওয়া পরে কাজ, বুঝছো? ভালো থেকো। এটি তোমার কলিজা। পরোটা শেষ করে আমি খুব জোরে কেঁদে উঠলাম। সেটা দেখে সাদিয়া তার চোখের পানি কন্ট্রোল করতে পারলো না, তার চোখ দিয়ে অযোধ্যায় পানি পড়ছে। তারপর সে বলল, দেখ হুমায়ুন, পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের ভালোবাসা পূর্ণতা পায় না, ঠিক তেমনি তোর ভালোবাসাটাও না হয় অপূর্ণই রয়ে গেল। আর আমি নীলার মামাতো বোন। নীলার মারা যাওয়ার কিছুক্ষণ আগেই চিঠিটা আমার কাছে দিয়েছে এবং বলেছে তোকে দিতে, কিন্তু তোর ছবিটা আর তার কাছ থেকে নিতে পারলাম না। অনেকদিন যাবত তোকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এতদিন তোর সাথে আমার বন্ধুত্ব কিছুই বুঝতেই পারিনি। আমি যাকে খুঁজছি তুই সেই লোক। এখন তুই যদি নীলার ভালোবাসা চাস তো এইসব ছাইপাশ খাওয়া ছেড়ে নতুন করে জীবন শুরু কর। হ্যাঁ, আমি সবসময় নীলার ভালো চাই। এখন থেকে আমি আর কখনো এগুলো খাবো না, সবসময় হাসি খুশি থাকবো। তারপর দুজনে বাসায় চলে আসলাম। আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার জীবন নষ্ট হবে বলে নীল আমার সাথে এসব অভিনয় করেছিল। আরে পাগলি, তুই যদি আমাকে আগে বলতি তাহলে আমি তোর সাথে চলে যেতাম। কেন তুই আমাকে বললি না যে তোর ক্যান্সার হয়েছে? রাতে সাদে গেলাম তারার সাথে কথা বলতে। আমার যখন মন খারাপ থাকে তখন আমি তারাদের সাথে কথা বলি। আমার আব্বু আম্মু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন থেকে আমি একদম একা। কিছুক্ষণ ছাদে থেকে চলে আসলাম। আমার রুমে এসে আমি বড়সড় একটা শখ খেলাম। এটা কিভাবে পসিবল? নীলা আমার বিছানায় শুয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নীলাকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। কান্না করে নীলার কাছে গিয়ে নীলাকে জড়িয়ে ধরলাম আর বললাম, এই তুমি চলে আসছো? জানি তুমি আমাকে ছাড়া দূর আকাশে থাকতে পারবে না, হারিয়ে যেতে পারো না আমাকে ছাড়া। আজ থেকে তোমাকে আমি কোথাও যেতে দেব না। আমি তোমাকে জড়িয়ে ধরে জীবন পার করে দেব। বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? দেখি কোনো উত্তর দিচ্ছে না। তখনই বুঝতে পারলাম যে এটা নীলা না। কুলবালিশকে জড়িয়ে ধরেছিলাম। ইস, এটা যদি নীলা হতো তাহলে কতই না ভালো হতো। সারা জীবন থেকে জড়িয়ে ধরে পার করে দিতে পারতাম। আজকে নীলাকে একটু বেশি মনে পড়ছে, কারণ আজকে তো আর অন্য দিনের মতো নিকটে নিয়ে দৌড়াচ্ছি না, তাই হয়তো বা বেশি মনে পড়ছে। তখনই আমার মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি সাদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করলাম। কি রে, কি করছিস? এই তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। রাতে খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। তুই? আমিও খেয়েছি। এভাবে কিছুদিন চলে গেল। সাদিয়া সবসময় আমার কেয়ার করে। আমি আস্তে আস্তে নীলার কথা ভুলে যেতে লাগলাম। এখন নীলার কথা মনে পড়ে না বললেই চলে, কিন্তু সবসময় সাদের কথা ঠিকই মনে পড়ে। মানে সাদের প্রতি এক ধরনের দুর্বলতা কাজ করছে আমার ভিতর। সবসময় সাদিয়াকে নিয়ে ভাবি। সাদিয়াও আমার অনেক কেয়ার করে, তাই হয়তো সাদিয়ার প্রতি দুর্বলতা কাজ করে। মনে হয় সাদিয়াকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না। কারণ পরে যদি সাদিয়া রাজি না হয়ে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিয়ে চলে যায়। এভাবে আরও 1 মাস চলে গেল। আমি সাদিয়ার সাথে কথা না বলে থাকতেই পারি না। সাদিয়াও সবসময় আমার সাথে কথা বলে। মোবাইলটা কাঁপছে, মনে হয় সাদিয়া কল দিয়েছে। কি রে, তোকে না বলছিলাম বাসায় গিয়ে করতে? মনে ছিল না, তাই দিতে পারিনি। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে তোদের বাসার নিচে আয়, এক জায়গায় ঘুরতে যাব আর তোকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? আগে নিচে আয়, তারপর বলবো। আচ্ছা, তাহলে তুই 5 মিনিট দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। বলে কলটা কেটে দিলাম। আর রেডি হয়ে নিচে গিয়ে দেখি সাদিয়া বাইরে দাঁড়িয়ে আছে। কি রে, মুখটা আমার পেঁচার মতো করে আসিস কেন? আমি পেঁচা না। না, তুই পেঁচা না, তুই হচ্ছিস পেতনি। সাদিয়া রেগে গিয়ে তার গাল দুটো টমেটোর মতো লাল, কালো, হলুদ, সবুজ সব ধরনের রং করে ফেলেছে। আর বেশিক্ষণ মনে হয় এখানে থাকা উচিত হবে না। আমি প্রত্নী না, দাঁড়া, আজকে তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। পেতনি, আগে তো আমাকে ধরে দেখা। বলি দিলাম এক ধর, না হলে আজকে আমার উপর দিয়ে মেঘ, তুফান, বৃষ্টি সব বয়ে যেত। এই বাদুর ছেলে, দাঁড়া বলছি। আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে, এখন আমি দাঁড়াই আর তুই আমাকে মারতে শুরু কর। মারবো না, দাঁড়া বলছি। সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যিই বলছি, এখন তো দাঁড়া। তারপর আমি দাঁড়িয়ে গেলাম। চল, আজকে ঘুরতে যাব। চল। আর আমার সারপ্রাইজটা কোথায়? হ্যাঁ, পরে দিব, আগে চল। তারপর সাথে আমি নদীর পাড়ে চলে আসলাম। দুজনে বসে আছি। আচ্ছা হুমায়ুন, তোর কেমন মেয়ে পছন্দ? হঠাৎ সাদিয়ার মুখ থেকে এমন কথা শুনে চমকে উঠলাম। তোর মতো মেয়ে আমার পছন্দ, যে সবসময় আমার কেয়ার করবে, কোনো ভুল করলে সেটা শুধরে দেবে। তোর মতো সবসময় ঝগড়া করবে, আবার রাগ করলে মুচকে হেসে সব রাগ ভাঙিয়ে দেবে। খেতে না চাইলে তার হাত দিয়ে আমাকে খাইয়ে দেবে, ইত্যাদি। একটা গুড নিউজ আছে। কি? সামনে শুক্রবার আমার বিয়ে।
সাদিয়ার মুখ থেকে এটা শুনে আমি 10 সেকেন্ডের জন্য মনে হয় আটকে গিয়েছিলাম। বুকের বাবাসটা চিনচিন করে উঠলো। মনে হচ্ছে কেউ কোড়াল দিয়ে কলিজাটা ছিঁড়ে ফেলছে। কিরে, তুই খুশি হোস নাই? আরে কি বলিস, আমি খুশি হব না তো কি খুশি হবে? কার সাথে আমার বিয়ে হচ্ছে সেটা শুনবি না? বল। তার নাম সাগর। আমরা 2 বছর ধরে রিলেশন করি। আর কালকে সাগরের বাসা থেকে তার আব্বু আম্মু আমাদের বাসায় এসে আব্বুর সাথে কথা বলে বিয়ের ডেট ফাইনাল করে গেছে। তার মানে সাদিয়া 2 বছর আগে থেকে রিলেশন করতো আর আমি কিছুই জানতাম না? তাহলে সাদিয়া আমাকে এত কেয়ার করতো কেন? এমন সময় একটা ছেলে আসলো মোটরসাইকেল নিয়ে, দেখতে পুরো হিরো টাইপের। ছেলেটি মোটরসাইকেল থেকে নেমেই, হ্যালো মাই ডিয়ার জান, কেমন আছো? আরে আমার কলিজাটা এসে পড়েছে নাকি? হুমায়ুন, ওর নাম সাগর, যার কথা তোকে একটু আগে বলেছি। আর সাগর, ও হলো হুমায়ুন। হ্যালো, আমি সাগর। হুমায়ুন। এভাবে কিছুক্ষণ কথা বলার পর, বেবি, আমার খুব পানির পিপাসা লাগছে। হুমায়ুন, এক দোকান থেকে 1 লিটার পানি নিয়ে আয় তো। আচ্ছা। সাদিয়া যেভাবে আমাকে বলল, মনে হয় আমাকে কাজ করার জন্য এখানে এনেছে। আমি দোকানে গিয়ে 1 লিটার পানির বোতল নিয়ে আসলাম। প্রায় 10 মিনিটের মতো লেগে গেল। কিরে, এত সময় লাগে? আমি কোনো কথা বললাম না। তারপর আমি এক পাশে বসে আছি আর তারা দুজন কথা বলছে। আমি যে তাদের পাশে বসে আছি তাদের মনে হয় মনেই নেই। সাদিয়া, শোন না। হ্যাঁ বল। আমি যাই, কালকে কথা হবে, বাই। আচ্ছা যা। তারপর আমি বাসায় চলে আসলাম। আমার কপালটাই খারাপ। আসার সময় দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসলাম। বাসায় এসে সোজা ছাদে চলে গেলাম। এক কোণে দাঁড়িয়েই সিগারেট খাচ্ছি আর ভাবছি আমি কেমন পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ আমার কাছ থেকে আস্তে আস্তে সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে। প্রথমে বাবা মাকে, পরে নীলাকে, আজকে আবার সাদিয়াকে। এই জীবনে কি করব? কথাগুলো ভাবছি আর একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছি। হঠাৎ আমার নজর গেল নিচে। নিচে তাকে দেখি সাগর নামে ছেলেটা একটা মেয়েকে বাইকের পেছনে করে নিয়ে যাচ্ছে। মেয়েটা সাগরকে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ব্যাপার কি? একটু আগে তো সাগর সাদিয়ার সাথে ছিল, কয়দিন পরে সাদিয়া সাগরের বিয়ে, আর এখন সাগর অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, মেয়েটা তো সাগরের বোনও হতে পারে। তাই আর কিছু না ভেবে সিগারেট খেয়ে মনোযোগ দিলাম। একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছি। 1 প্যাকেট সিগারেট শেষ করে দিলাম। রাত 9টা বাজে। মোবাইলে তাকে দেখে সাদিয়া কল করেছে। আমি কলটা রিসিভ করলাম না। এভাবে 8-10 বার কল দেওয়ার পর রিসিভ করলাম। এই হারামি, কল রিসিভ করিস নাই কেন? ওয়াশরুমে ছিলাম, তাই বলতে পারি না কখন তুই কল দিয়েছিস। আচ্ছা শোন, তোকে যেটার জন্য কল দিয়েছি। হ্যাঁ বল, শুনছি। আমার বিয়ে কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই আমার বিয়ের সব দায়িত্ব তোকেই নিতে হবে। আচ্ছা। আচ্ছা তাহলে রাখি, বাই। সাগর মনে হয় কল দিচ্ছে। সাদিয়া কল কেটে দিল। আমি মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকাল 10টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই যখন সাদিয়ার কথা মনে হলো, তখন মনটা আবার খারাপ হয়ে গেল। আপনি যখনই সকালে ঘুম থেকে ওঠার পর মনে হবে আর কয়েকটা দিন পর আপনার প্রিয় মানুষটা অন্য কারো হতে চলেছে, তাহলে আপনার কীরকম লাগবে? আমারও ঠিক সেই রকম লাগলো। আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে এসেছি একমাত্র দুঃখ কষ্ট সহ্য করার জন্য। আমি এটা ভেবে পাই না আমাকে কেন তো কষ্ট পেতে হবে। আমাকেও আব্বা আম্মুর সাথে নিয়ে যেত, তাহলে তো আর আমাকে তো কষ্ট পেতে হতো না। কলেজে না গিয়ে আবারও সিগারেটের ধোয়া শূন্যে ভাসাতে শুরু করলাম। এভাবে 4 দিন পার হয়ে গেল। আমি কলেজে যাই না, মোবাইল অফ করে রেখে দিয়েছি। আজকে কলেজে যাচ্ছি ঠিক আগের মতো। প্যান্টের পকেটে 1 প্যাকেট সিগারেট আর অগোছালো হয়ে কলেজের ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছি, ঠিক আগে যেমনটা করতাম। কিছুক্ষণ পর কোত্থেকে যেন সাদিয়া এসে আমার সামনে হাজির। আমি যেটা দেখেও না দেখার ভান করে সিগারেট খেয়ে যাচ্ছি। এই কুত্তা হারামি বিলাই বাদর ফাজিল, তোর মোবাইল সুইচ অফ কেন? আজকে 4 দিন তুই কলেজে আসিস নাই, আর সিগারেট খাচ্ছিস কেন? দেখ সাদিয়া, মানুষ মানুষের সাথে বেমানি করতে পারে, মানুষ মানুষকে ছেড়ে যেতে পারে। মানুষ স্বার্থ ছাড়া কিছু করে না, আর স্বার্থ শেষ হলে সে ছেড়ে চলে যাবে। কিন্তু এই যে সিগারেটটা দেখছিস না, এটা হলো নিঃস্বার্থ। এটা কোনো স্বার্থ ছাড়াই মানুষকে ভালোবাসে। তুই যত এটাকে দূরে ঠেলে দিবি, দেখবি এটা তোকে ততই আঁকড়ে ধরবে। মানুষের কষ্টের সময় কাউকে পাশে না পেলেও এই সিগারেটটাকে ঠিকই পাওয়া যায়। সাধারণ একটা সিগারেট একটা মানুষের সব কষ্টকে ভুলে দেওয়ার জন্য যথেষ্ট। হুমায়ুন, আমি বুঝতে পারছি নীলার কথা তোর খুব মনে পড়ছে, তাই না? একটা মানুষ পৃথিবীতে সব সময় থাকে না, একদিন না একদিন তাকে মরতেই হবে, সেটা আজ না হয় কাল। আর নীলা তো বলছে যে তুই তোর লাইফটাকে নতুন করে সাজাতে, তাহলে কেন আবার এগুলো করছিস? নিজেকে কষ্ট দিয়ে কি সুখ পাস? আজকের পর থেকে যেন আর এইগুলো খেতে না দেখি। কথাটা বলে আমার হাত থেকে সিগারেটটা মাটিতে ফেলে দিল। চল ক্লাসে। সবগুলো ক্লাস করে বের হলাম। সাদিয়ার আমি ক্যান্টিনে গিয়ে বসলাম।
হুমায়ুন, কালকের পরের দিন আমার বিয়ে, মানে কালকে আমার গায়ে হলুদ, মনে আছে তো? হ্যাঁ। তাহলে এখন তুই আমাদের বাসায় যাবি। এখন পারবো না, কালকে সকালে যাব। আচ্ছা, তাহলে কালকে সকালে চলে আসিস। এভাবে কিছুক্ষণ কথা বলার পর চলে গেলাম বাসায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া কল করেছে। হ্যাঁ বল। তাড়াতাড়ি চলে আয়। আসছি। কলটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে সাদিয়ার বাসায় চলে গেলাম। তাদের বাসায় আমি আরও আগে অনেকবার গিয়েছি, যার কারণে সাদিয়ার আব্বু মানে আঙ্কেলকে আমি চিনি। আমি গিয়ে দেখি বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সারা বাড়িতে মানুষের ভিড় লেগে গেছে। এর মধ্যে আরে হুমায়ুন যে, কখন আসতো বাবা? এই তো আঙ্কেল, এক্ষুনি আসলাম। আচ্ছা, তুমি একটু আমার রুমে আসো। কথাটা বলে চলে গেল। আঙ্কেল হচ্ছে সাদিয়ার আব্বু, আমাদের কলেজের প্রিন্সিপাল। উনি বলেছে ওনাকে যেন আঙ্কেল ডাকি। অবশ্য কলেজে স্যার ডাকি আর বাসায় আঙ্কেল ডাকি। আঙ্কেল আসবো? হ্যাঁ আসো। ডেকেছিলেন কেন? দেখো, আমার মেয়ে তোমার ফ্রেন্ড, তাই আমি চাচ্ছি আজকে থেকে শুরু করে বিয়ের সব দায়িত্ব তুমি পালন করো। জি অবশ্যই। বিয়েতে যাতে কোনো রকম কোনো ঝামেলা না হয় সেদিকে খেয়াল রেখো। তারপর আমি চলে আসলাম। সাদিয়ার রুমে গিয়ে দেখি সাদিয়া কলে কথা বলছে হেসে হেসে, মনে হচ্ছে সাগরের সাথে। আমাকে দেখে কলটা কেটে দিল। কিরে, কখন আসলি? এই তো একটু আগেই। এভাবে অনেক কথা বললাম। তারপর ঘর সাজানো আরও অনেক কিছু কাজে লেগে গেলাম। কাজ করাচ্ছি লোক দিয়ে, আমি শুধু দেখে দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে, কারণ সাদিয়া কালকে অন্য কারো হয়ে যাবে। সাদিয়াকে পেয়ে নীলাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন সাদিয়া আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সাদিয়ার সাথে তো আমি অনেকদিন যাবত আছি। কই, আগে তো বুঝতে পারিনি যে সাদিয়ার বয়ফ্রেন্ড আছে। হয়তোবা সাদিয়া আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি, তাই আমাকে জানায়নি। প্রিয় মানুষটা হাসি খুশি থাকলে আমিও খুশি। আমার ভালোবাসাটা না হয় একতরফা ভালোবাসা হয়ে থাকবে। এভাবেই সাদিয়া হলুদ সন্ধ্যা পার হয়ে গেল। আজকে সাদিয়ার বিয়ে। আমি সাদিয়ার এক কোণে দাঁড়িয়ে আছি। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। আজকের পর থেকে মনে হয় সাদিয়ার সাথে আর কোনো কথা হবে না, কারণ একজন ছেলে কখনো চাইবে না যে তার বউ অন্য কোনো ছেলের সাথে কথা বলুক। তাই হয়তো বা সাদিয়ার সাথে আর কোনো কথা হবে না। দুপুর ঘুরিয়ে এলো, কিন্তু বরযাত্রী আসার কোনো নামগন্ধই নেই। তাই আমি আঙ্কেলের রুমে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল একটু চিন্তিত। আঙ্কেল, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আমি রুমে ঢুকতেই উনি রুমের দরজাটা লাগিয়ে দিল। বাবা, তুমি আমার একটা কথা রাখবে? আর আঙ্কেল কি করছেন? আপনি তো আমার বাবার মতো, তো বলেন কি কথা? মানে বাবা, তোমাকে কিভাবে যে বলি, তুমি সাদিয়াকে বিয়ে করে দাও। আঙ্কেলের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি আঙ্কেলের কথা বিশ্বাসই করতে পারছি না। কি বলছেন? এটা কিভাবে সম্ভব? বরযাত্রী এখনো আসলো না কেন? বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে সাগর হাসপাতালে মারা গিয়েছে। এখন বাড়ি ভর্তি মানুষ, বিয়েটা না হলে আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। প্লিজ বাবা, তুমি না করো না, তুমি তো আমার ছেলের মতোই। আঙ্কেল, আপনি কি করছেন? আপনি আমার বাবার বয়সী, আপনার কথা কি ফেলতে পারি? আঙ্কেল কি কথাটাই শোনাইলো মাইরি। আমার তো মনের ভেতর লাড্ডু ফুটছে। কিন্তু পরে সাদিয়া যদি আমাকে মেনে না নেয়? না, মেনে নেবে, কারণ সাদিয়াও হয়তো বা আমাকে ভালোবাসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11:45 বাজে। মানে সাদিয়াকে বিয়ে করে আমার বাসায় নিয়ে এসেছি। আমার তো কোনো বন্ধুও নেই, তাই কেউ আর জোর করে বাসর ঘরে ঢুকাই দেবে না, তাই নিজে নিজেই ঢুকতে হবে। যাক, অবশেষে সাদিয়াকে আমি নিজের করে পেলাম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। বাসর ঘরে যাই, মনে হয় আমার কলেজের টুকরো বউটা বসে আমার জন্য অপেক্ষা করছে। আজকে আমি অনেক অনেক খুশি। কথাটা বলতে বলতেই রুমে চলে আসলাম। রুমের সামনে রুমে ঢুকে দরজাটা আটকে দিলাম। তাকে দেখি সাদিয়া শুয়ে আছে, মনে হয় ঘুম পেয়েছে তাই ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও, তোমাকে ঘুম পাড়াচ্ছি। আমি আস্তে আস্তে বিছানায় গেলাম। সাদিয়া অন্য পাশে মুখ করে শুয়ে আছে, তাই আমার হাতটা দিয়ে সাদিয়ার নাকটা টিপে ধরলাম। এবার বুঝো কেমন লাগে? সাথে সাথে সাদিয়া লাফ দিয়ে উঠে গেল। এই, তুই আমার শরীরে টাচ করার সাহস কোথায় পেলি? আমাকে একটা থাপ্পড় মারলো। বুঝলাম না কিছু, বোকা ছেলের মতো দাঁড়িয়ে থাকলাম। মনে হয় সাদিয়া আমাকে চিনতে পারেনি, তাই থাপ্পড় মেরেছে। সাদিয়া, আমি হুমায়ুন, আর তুমি এখন থেকে আমার বউ। তাহলে তোমার শরীরে টাচ করবো না তো কার শরীরে টাচ করবো? হ্যাঁ, কে তোর বউ? আমি? আমার সাগরকে মেরে তুই আমাকে বিয়ে করেছিস। আমি আগে থেকে জানতাম যে তুই আমাকে পছন্দ করিস, আর এই জন্য তুই আমার সাগরকে মেরে দিলি। আজকে তুই কান খুলে শুনে রাখ, আমার কাছ থেকে তুই কোনোদিন বউয়ের অধিকার পাবি না। আর তুই যদি কোনো দিন আমার উপর স্বামীর অধিকার দেখাতে আসিস, তাহলে মেরে তক্তা বানিয়ে দেব। কথাগুলো যেন আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি সাগরকে মেরেছি মানে কি? দেখো, সাগরকে আমি মারিনি। সাগর অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তোমাকে আমি পছন্দ করতাম। আমাকে পছন্দ করতে বলেই তো তুই আমার সাগরকে মেরে দিয়েছিস অ্যাক্সিডেন্টের।
দেখো সাদিয়া, তুমি ভুল বুঝছো। এই ছোট লোকের বাচ্চা, তোকে না একবার বললাম আমাকে টাচ করবি না, তারপরও কেন টাচ করিস আমাকে? ফকিন্নির বাচ্চা, সর, আমি ঘুমাবো। আমি রুম থেকে বের হবো তখন। এই ছোট লোকের বাচ্চা শোন, আজকের এই ঘটনা যাতে আব্বু আম্মু জানতে না পারে। আমি শুধু হ্যাসূচক মাথা নাড়লাম। আমি রুমের বাইরে এসে অন্য একটা রুমে ঢুকলাম। আব্বু আম্মু মারা যাওয়ার পর এই এত বড় বাসায় শুধু আমি একাই থাকতাম। একটা রুমে আমি থাকতাম আর বাকি রুমগুলো ফাঁকাই পড়ে থাকতো। আজকে অন্য একটা রুমে যেতে হচ্ছে, কিছু করার নেই। অন্য একটা রুমে গিয়ে বিছানায় গাইলে দিলাম। ভাবছি কি থেকে কি হয়ে গেল। সাদিয়া তো আমাকে কোনো মতে বিশ্বাসই করতে পারছে না। সাদিয়ার একটা কথা খুব ভাব আছে, যে সাগরকে আমি খুন করেছি। আমি তো সারাদিন সাদিয়ার বাসায় ছিলাম, তাহলে এছাড়া সাগর তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। হয়তো বা এমন সময় সাগরের মৃত্যু, এটা সাদিয়া মানতে পারেনি, তাই মাথাও ঠিক ছিল না আর আমাকে উল্টাপাল্টা বলে দিয়েছে। কয়েকদিন পর সব এমনিতে ঠিক হয়ে যাবে। ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় কেউ একজন ধাক্কাচ্ছে। আমি শোয়াতে ঘটে দরজা খুলে দিলাম। সাথে সাথেই আমার গালে একটা থাপ্পড় এসে বলল, এই ছোট লোকের বাচ্চা, কখন থেকে ডাকছি, কথা কি কানে যায় না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার জন্য খাবার নিয়ে আয়, যা। শালার সকালে ঘুম থেকে উঠে থাপ্পড় খেতে হলো। কোথায় ভাবলাম বউ আমার সকালে রান্না করে মিষ্টি সুরে ডেকে নিয়ে তার নিজ হাতে খাইয়ে দেবে, তা না করে উল্টোটা করে গেল। দূর, ভালো লাগে না। ফ্রেশ হয়ে নিচে নামার সময় শুনলাম সাদিয়া কার সাথে যেন কথা বলছে। একটু এগিয়ে গিয়ে দেখি তো, বলে কলটা রেখে দিল। তাহলে সাদিয়া কি সত্যি ডিভোর্স চায়? হয়তো বা অন্য কারো ডিভোর্সের ব্যাপারে কথা বলতে পারে। যাই গিয়ে জিজ্ঞাসা করি, কি ব্যাপার, কার সাথে কথা বলছিলে? আমার একজন চেনা পরিচিত উকিল আছে, ওনার সাথেই কথা বললাম। উনি বলল 3 মাসের মধ্যে আমাদের ডিভোর্স লেটার চলে আসবে। আমি সাদিয়ার কথা শুনে হতভম্ব হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে বললাম, সাদিয়া, সত্যি কি তুমি ডিভোর্স চাও? তোর কি মনে হয় তোর সাথে আমি ফান করছি? আর তোর মতো ছোট লোকের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আর তোর সাথে আমার বন্ধুত্ব করাটাই ভুল ছিল, যে ভুলের কারণে আমি সাগরকে হারিয়েছি। আমি প্রতিদিন সিগারেট খাওয়ার পাগলের মতো চলাফেরা দেখে আমার মায়া লেগেছিল, তাই তোকে একটু করুণা করতে গিয়ে এখন তুই আমার কাছ থেকে আমার সাগরকে কেড়ে নিয়েছিস। সাদিয়া, তুমি ভুল বুঝছো। তুমি আমার কথাটা একবার শোনো। সাদিয়া আমার কাছে এসেই। তোর কি কথা শুনবো? হ্যাঁ, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। যা, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয়। আমি আর কোনো কথা না বলেই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসলাম। সাদিয়া রুমের কাছে যেতেই শোনা যাচ্ছে সাদিয়া কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি সেদিকে নজর না দিই তার রুমে ঢুকে গেলাম। আমাকে দেখে তাড়াতাড়ি করে কলটা কেটে দিল। এই ছোট লোকের বাচ্চা, এই সামান্য খাবারটুকু আনতে তোর এত সময় লাগে? কথাটা বলে আমার হাত থেকে খাবারের প্যাকেটটি নিয়ে খেতে শুরু করলো। আমি খেয়েছি কিনা সেটা একবারও জিজ্ঞাসাও করলো না। আমি শুধু সাদিয়ার দিকে তাকিয়ে আছি। সাদিয়া খেয়ে যে খাবারটুকু ছিল সেটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। হায় রে, মানুষ কতটা না অদ্ভুত। তারপর দুজন রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। না খেয়ে চলে গেলাম। কলেজে যাওয়ার পর সাদিয়া আমার সাথে যায়নি। অনেক জোরাজুরি করেছি, বিনিময়ে থাপ্পড়ও খেয়েছি। পরে আমি একটা রিক্সা করে চলে এসেছি আর সাদিয়া অন্য একটা রিক্সা করে কলেজে আসে। সাদিয়ার পাশে একটা ছেলে বসেছিল। ছেলেটার নাম রেহান। দেখতে বেশি স্মার্ট ও সুন্দর, আমাদের সিনিয়র বড় ভাই। কলেজের গেট দিয়ে ঢোকার সময় দেখলাম সাদিয়া রেহানের সাথে এসে এসে কথা বলছে। আর রেহান ভাই তো সাদিয়ার গায়ের ওপর পরে কথা বলছে। তারপর রেহান ভাই আর সাদিয়া আরও কয়েকটা ছেলে মিলে আড্ডা দিতে লাগলো। আমি একা দাঁড়িয়ে, খুব বোরিং লাগছিল। তাই ভাবলাম সাদিয়ার সাথে গিয়ে একটু কথা বলি। ডিভোর্সের আরও 3 মাস সময় আছে, তাই দেখি এর ভিতর সাদিয়ার ভুল ভাঙতে পারি কিনা। আমি সাদিয়ার কাছে গেলাম। সাদিয়া, চলো না ফুচকা খেয়ে আসি। এর মাঝে রেহান ভাই বলে উঠলো, এই তুই বড়দের মাঝে এসেছিস কি করতে? হ্যাঁ, ভাগ এখান থেকে। আমি রেহান ভাইয়ের কথায় কান না দিয়ে সাদিয়াকে বললাম, সাদিয়া চলো না, আজকে তোমাকে আমি ফুচকা খাওয়াবো, চলো। সাদিয়ার হাতটা একটু টান দিলাম। এই, তোকে না বললাম আমাকে টাচ করবি না? আর তোকে না বলছি যে তুই আমার আশেপাশেও আসবি না? তাহলে কেন আসলি? হ্যাঁ, ছোট লোক কোথাকার। এই রেহান, চল তো। কথাটা বলে ওরা চলে গেল। আমি ক্লাস শেষে সাদিয়াকে খুঁজছি। দেখি সাদিয়া, রেহান আর কয়েকটা ছেলে মিলে আড্ডা দিচ্ছে। সাদিয়া, চলো বাসায় যাই। তুই যা, আমার আসতে দেরি হবে। তারপরে আমি এখান থেকে চলে আসলাম। ভাবছি একটা মোটরসাইকেল কিনবো, কারণ কলেজে যাওয়ার সময় মোটরসাইকেলে করে সাদিয়াকে নিয়ে যেতে পারবো। আমার বাবার টাকা আছে অনেক, সব আমার নামে। কিন্তু আমার এত টাকা থাকতেও আমি অন্যদের মতো এত দেমাগ দেখাই না। ফ্রেশ হয়ে চলে গেলাম সুজুকি শোরুমে। একটা বাইক কিনলাম, সুজুকি GSX-R। বাসায় আনলাম। এখনও সাদিয়া আসেনি, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তাই কল দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। 5-6টা কল দেওয়ার পর রিসিভ করলো। হ্যালো। এত বিরক্ত করছিস কেন? হ্যাঁ,
প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখনো বাসায় আসছো না কেন? সেটার জবাব তোকে দিব কেন? না মানে আমি ভাবছিলাম কোনো বিপদ হলো কি না, তাই কল দিলাম। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। কথাটা বলেই কলটা কেটে দিল। সন্ধ্যার পর সাদিয়া বাসায় ফিরল আর গজগজ করতে করতে তার রুমে চলে গেল। মনে হয় খুব রেগে আছে, কিন্তু এখন রেগে থাকবে কেন সেটাই তো বুঝতে পারছি না। আমি কিছুক্ষণ চুপ থেকে একটা খাবারের প্লেট নিয়ে তার রুমে গেলাম। দেখি সাদিয়া কার সাথে যেন কথা বলছে এসে এসে। একটু আগে তোর আগে গজগজ করতে করতে তার রুমে চলে গেল, এখন আবার এসে এসে কথা বলছে। শালা মেয়ে মানুষ যে কখন কি করে সেটা তারা নিজেরও জানে না। আমাকে দেখে কলটা কেটে দিল। সাদিয়া, খাবারটা খেয়ে নাও। আমি কি তোকে বলছি আমার জন্য খাবার আনতে? এখন তুই যা, আমি খাবো না। আমি সাদিয়ার কাছে গেলাম এবং আমার হাতের হালকা খাবার নিয়ে তার মুখের সামনে ধরলাম। দেখো, আমার সাথে রাগ করেছো, কিন্তু খাবারের সাথে তো রাগ করোনি, তাই খাবারটা খেয়ে নাও প্লিজ। ছোট লোকের বাচ্চা, তুই কি মনে করিস তোর হাতে আমি খাবো? কখনোই না। কোন সাহসে তুই আমাকে জোর করে খাইয়ে দিচ্ছিস? হ্যাঁ, বেরিয়ে যা আমার রুম থেকে। আর আমি তুমি করে বলছিস কেন? এখন থেকে আপনি করে বলবি। আর খাবারটা খেয়ে নিন। পাশে খাবারের প্লেটটা রেখে রুম থেকে বের হবো এমন সময়। এই ফকিনের বাচ্চা, শোন। বলুন। এখন থেকে আমার রুমে ঢুকলে পারমিশন নিয়ে ঢুকবি। সাদিয়ার দিকে এক নজর তাকিয়ে বের হয়ে গেলাম। আমি আমার রুমে শুয়ে আছি। সাদিয়া এত জোরে থাপ্পড়টা মেরেছে যে ঠোঁটের এক পাশ কেটে রক্ত বেরিয়ে গেছে। শালার থাপ্পড় খাইতে খাইতে জীবনটাই একদম ব্যাকা হয়ে যাইতেছে। একটা জিনিস ভেবে আমার মাথার সব চুল পড়ে যাচ্ছে যে সাদিয়া আমাকে এত মারে, কিন্তু তার হাতে কি একটু ব্যথা পায় না? তার হাতটা কি এতই শক্ত? শুনেছি মেয়েদের হাত নাকি একদম তোলার মতো নরম এবং সফট হয়, কিন্তু এই ফাজিল মেয়েটার হাতে এত শক্ত কেন? আর তার হাতে এত শক্তি আসে কোত্থেকে? না, এর রহস্য আমাকে খুঁজে বের করতে হবে। দূর, আমি তো কথা বলতে বলতে গল্পের বাইরে চলে আসছি। চলুন গল্পে আসা যাক। এভাবে প্রায় 1 মাসের মতো চলে গেল। আর এই 1 মাসে সাদিয়ার হাতে অনেক থাপ্পড় খেয়েছি, অনেক অপমানিত হয়েছি। একদিন সাদিয়াকে আমার বাইকে করে শপিং মলে নিয়ে যাচ্ছিলাম। শপিং মলে ঢোকার পর দেখি কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর সাদিয়া বলল তাদের সামনে থামাতে, তাই দাঁড়ালাম। এখানে একটা মেয়েকেও চিনতে পারলাম না। ওদের কাছে যেতেই, কি রে সাদিয়া, এতক্ষণে তোর আসার সময় হলো? আর এই ছেলেটা কে? পাগলের মতো দেখা যায়। সাদিয়া, তুই এই ছেলের বাইকে করে এসেছিস? তুই আমাদের বান্ধবী হয়েও এতটা নিচে নামতে পারলি কিভাবে? আমি তাদের কথাগুলো শুনছি খুব মনোযোগ সহকারে। আরে তোরা ভুল ভাবছিস, এই ছেলে আমার কিছুই হয় না, ও আমার বডিগার্ড। ও, তাহলে ঠিক আছে। এই ছোট লোকের বাচ্চা, তুই নিচে দাঁড়া, আমরা কিছু শপিং করে আসছি। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। এভাবে সাদিয়া আমাকে তার বডিগার্ড বানালো। আমি ইচ্ছে করলে আমার জন্য কয়েকটা বডিগার্ড রাখতে পারি, আর সেখানে সাদিয়া আমাকে বডিগার্ড বানালো। এভাবে আরো 15 দিন চলে গেল। এখন সাদিয়ার ব্যবহারে একটু চেঞ্জ দেখা যাচ্ছে। মানে সাদিয়া আমার সাথে আগের মতো আর অত খারাপ ব্যবহার করে না। আমার সাথে নতুন করে বন্ধুত্ব করেছে আর আমার সাথে সবসময় কথা বলে। একদিন রাতে আমি সাদিয়ার রুমে খাবার দিয়ে বেরিয়ে যাব, তখন এই হুমায়ুন, শুনুন। বলেন। আজকে থেকে তুই আমার রুমেই থাকবি। সাদিয়ার কথা শুনে যেন 420 ভোল্টের শক খেলাম। কি বলছে সাদিয়া? মাথা ঠিক আছে তো নাকি? না মানে আমি তো ফ্লোরে ঘুমাতে পারি না। ফ্লোরে ঘুমাতে হবে না, আমার সাথে বিছানায় ঘুমাবি। আমি সাদিয়ার কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি, তাই হাতে হালকা করে চিমটি কাটলাম। না, বাস্তবেই তো আছি। তাহলে কি সাদিয়ার মাথা নষ্ট হয়ে গেছে? তখনই আমার সব চিন্তা ভাবনা ভেদ করে সাদিয়া বলল, আরে বুদ্ধু, এত চিন্তা করতে হবে না, মাঝখানে কোলবালিশ থাকবে। সাদিয়া খাচ্ছে আর আমি তার খাওয়া দেখছি। ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে। কিরে, তুই খেয়েছিস? আজকে কি হলো সাদিয়ার? সাদিয়া তো কখনো আমি খেয়েছি কিনা জিজ্ঞাসা করে না, তাহলে আজকে কেন করলো? সাদিয়ার খাওয়া শেষ। বিছানার মাঝে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার করে দিছে সাদিয়া। আমি শুয়ে পড়লাম এক পাশে, আর সাদিয়া আরেক পাশে। দুজনে নীরব, কারোর সাথে কারো কোনো কথা নেই। আচ্ছা, সাদিয়ার সাথে একটু দুষ্টুমি করলে কেমন হয়? যেভাবে সেই কাজ। আচ্ছা, আপনি ভূতকে ভয় পান? ভূত? এইগুলো আছে নাকি? এইগুলো আমি বিশ্বাস করি না, আর ভয়ও পাই না। আচ্ছা দেখেন তো, ওই জায়গায় লাল কি জানি একটা দেখা যাচ্ছে। কই? আমার কাছে একটা বাচ্চাদের টার্গেট খেলনা ছিল, ওইটা চালু করলাম আর লাল বাতি দেয়ালের সাথে গিয়ে লাগলো। দূর থেকে এটাকে একটা চোখের মতো দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল একটা লাল আগুনের মতো চোখ দেয়ালে বেশি দাঁড়িয়ে আছে। ওই যে দেখো, লাল আগুনের বর্ণ একটা চোখ দেয়ালে। ভূত! কথাটা বলে আমাকে জড়িয়ে ধরলো, আর আমিও ছোট টার্গেট খেলনাটা বন্ধ করে দিলাম। আর মনে মনে এটাকে একটা ধন্যবাদ দিলাম, কারণ এটার জন্য আজকে সাদি আমাকে জড়িয়ে ধরেছে।
এই কি করছেন? ছাড়েন বলছি। মুখে বলছি ঠিকই, কিন্তু ছাড়ানোর কোনো চেষ্টাই করছি না। আমারও ভালো লাগছিল, আর আমি তো এটাই চাইছিলাম। না, ছাড়বো না, এখানে ভূত আছে। আরে ভূত ভয় পেয়ে চলে গেছে, তাকে দেখেন। না, ভূত না, এখনো যায়নি। আমি বললাম তো চলে গেছে। তারপর সাদিয়া আস্তে আস্তে তাকে দেখলো, সত্যি চোখটা আর নেই। সাদিয়া সত্যি খুব ভয় পেয়েছে। এভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আর একটু হলে তো মরে যেতাম। আমাকে বলতেন, তাহলে তো আমি আপনাকে জড়িয়ে ধরতাম। ওই বেশি কথা বলবি না। ভয় পেয়েছি বলে জড়িয়ে ধরেছি, এখন এত কথা না বলে সোজা ঘুমা। আমি কোনো কথা বললাম না, ঘুমিয়ে গেলাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। বুকটা খুব ওজন মনে হচ্ছে। তাকিয়ে তো আমি অবাক, আমি স্বপ্ন দেখছি না তো। হাতে একটা চিমটি কাটলাম, ঠিকই তো আছে। তাহলে দেখি সাদিয়া আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আমার অনেক ভালো লাগছে। মনে হয় সাদিয়া মনে মনে আমার জন্য একটু হলে ভালোবাসা জন্ম নিয়েছে। আমি তো এটাই চাইছিলাম। দেখি সাদিয়ার চুলগুলো ফ্যানের বাতাসে এলোমেলো হয়ে আছে। ভাবছি ঠিক করে দেবে কিনা, পরে যদি আবার জেগে গিয়ে আমাকে ভুল বুঝে। ধুর, ভুলটুর পরে বুঝবে। আমার হাতে তার চুলগুলো ঠিক করে দিলাম। পরে সাদিয়ার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। দেখলাম সাদিয়া একটু নড়ে উঠলো। তারপর দুজনে হারিয়ে গেলাম ঘুমের তলদৃশ্যে। সকালে হালকা পানি ছেটে আমার চোখে এসে পড়ল, আর সাথে সাথে আমার ঘুম বাবাজি হাওয়া হয়ে গেল। চোখ খুলে দিকে সাদিয়া আয়নার সামনে বসে আছে, আর সাজুগুজু করছে। আজকের সকালটা সত্যি অসাধারণ। ইচ্ছে করছে সাদিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরি, কিন্তু এটা করা যাবে না, কারণ সাদিয়া এখন আমাকে মেনে নেয়নি, তাই খারাপ ভাবতে পারে। আমি উঠে সাদিয়ার কাছে গেলাম। সাদিয়া বুঝতে পেরে বলল, কিরে, উঠে গেছিস? জি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। কি শুনছি আমি? অন্যদিন তো আমাকে দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার আনায়, আর আজকে কি সাদিয়া গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার আনছে? তারপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখে টেবিলের উপর অনেক রকম খাবার সাজানো। আমি তো দেখে টাসকে খেয়ে গেছি। এগুলো তো রেস্টুরেন্টের খাবার না। তাহলে কি সাদিয়া নিজে আমার জন্য রান্না করে এনেছে? হয়তো হবে। কিরে, কি ভাবছিস? না মানে আপনি রান্না করেছেন? খেয়ে দেখ কেমন হয়েছে। তারপর আমি খেতে শুরু করলাম। আজকে খাবারের মধ্যে এক অন্যরকম টেস্ট আছে। সত্যি কি আপনি রান্না করেছেন? সাদিয়া তো রেগে গেছে। তো এখানে এসে কে রান্না করে দিয়ে যাবে? না মানে আগে কখনো রান্না করতে দেখিনি তো, তাই। আর খাবারটা অনেক টেস্ট হয়েছে। তারপর সাদিয়াও খেয়ে নিল। খাওয়া শেষ করে আমার মোটর সাইকেলে করে সাদিয়াকে নিয়ে কলেজে গেলাম। সাদিয়া তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে চলে গেল। আমার খুব বোরিং লাগছিল, তাই লাইব্রেরিতে গেলাম একটা বই এনে পড়তে। লাইব্রেরিতে ঢোকার পর আমার পেছন পেছনে একটা মেয়ে ঢুকলো। হ্যাঁ, মেয়েটার নাম নীলা। নীলা হচ্ছে সাদিয়ার আরেক ফ্রেন্ড। কি ব্যাপার নীলা, তুমি এখানে কেন? আমি কোনো কথা বলার আগেই নীলা লাইব্রেরির দরজা আটকে দিল। আর কিছু বুঝে ওঠার আগেই নীলা তার পরনে জামা ছিঁড়তে লাগলো, আর অনেক জোরে চিৎকার করতে লাগলো, আচ্ছা প্লিজ হুমায়ুন, তুমি আমার এমন সর্বনাশ করো না প্লিজ। আরে নীলা কি করছো? আমি আবার কি করলাম? কথাটা বলতেই শোনা যাচ্ছে দরজায় কেউ ধাক্কাচ্ছে। অনেক ধাক্কানোর শব্দ শোনা যাচ্ছে। আর এদিকে নীলা আমাকে জড়িয়ে ধরলো। আমি নীলাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। পরে দরজা ভাঙার আওয়াজ শোনা গেল। তাকে দেখি সব স্যার এখানে ভিড় জমেছে, সাথে ছাত্রছাত্রীরাও আছে। পাশে তাকে দেখি সাদিয়াও এখানে আছে। নীলা দৌড়ে গিয়ে সাদিয়ার কাছে চলে গেল। আসলে স্যার, তোমাকে আমরা এরকম ছেলে ভাবতাম না। তুমি যে এরকম একটা কাজ করবে এটা ভাবার বাহিরে। তাকে দেখি সাদিয়া আমার দিকে এগিয়ে আসছে। সাদিয়া, এসব মিথ্যে। তোর লজ্জা করে না? ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে জোর করে। ছি ছি। প্লিজ বিশ্বাস করো, এসব সাজানো নাটক। সাদিয়া তার পা থেকে জুতোটা খুলে আমার গালে সজোরে একটা বাড়ি মারল। এত জোরে বাড়িটা মেরেছে আমার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সাদিয়া আমাকে একটার পর একটা বাড়ি দিয়ে যাচ্ছে। এভাবে প্রায় 8-10টা বাড়ি দিল জুতো দিয়ে। নীলা, তুই এইদিকে আয়, আর তোর প্রতিশোধ তুই নিজে নে। আমার সারা গাল কেটে রক্ত পড়ছে। 2 গাল পুরোটা কেটে গেছে, কেটে রক্ত পড়ছে। চল তোকে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাই। প্রিন্সিপাল স্যার মানে আমার শ্বশুর। তারপর তারা আমাকে কলার ধরে সেখানে নিয়ে গেল। এতক্ষণে প্রিন্সিপাল স্যারও জেনে গেছে আমি যাওয়ার পরেই। তোমাকে আমি ভালো ছেলে ভাবতাম, কিন্তু তোমার ভালোর মুখোশের আড়ালে যে এরকম একটা বাজে চরিত্র লুকিয়ে আছে সেটা আজকে তুমি আমাদেরকে সবাইকে দেখিয়ে দিলে। এই নাও টিসি। আর আমার মেয়ে আজকে থেকে আর তোমার বাড়িতে যাবে না। এখন তুমি আসতে পারো। আমি টিসিটা হাতে নিয়ে সামনের দিকে হাঁটা দিলাম। দেখি সাদিয়া দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে, প্লিজ সাদিয়া, তুমি তো অন্তত। থাক, আমাকে আর বলতে হবে না। আমরা নিজের চোখকে তোর আর অবিশ্বাস করতে হবে না। আর আজকে হয়তো বা তোকে মেনে নিতাম, তোকেও ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুই এর প্রতিদান দিলি। প্লিজ সাদিয়া, আমার কথাটা শোনো।
সাদিয়ার হাতটা ধরলাম। সাদিয়া তার হাতটা ঝাড়িয়ে নিল। তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? ছোট লোকের বাচ্চা, আর কোনো দিন আসবি না আমার সামনে। কথাটা বলে সাদিয়া সেখান থেকে চলে গেল। মানুষ কতটাই না অদ্ভুত। কিছু না করে আজকে আমি সবার কাছে অপরাধী। না, আমি আর এখানে থাকবো না। চলে যাব দূরে কোথাও, যেখানে কেউ আমাকে চিনবে না, কেউ আমাকে খারাপ ভাববে না। আর পাগলের মতো থাকবো না আমি। বাবা মা যাওয়ার পর থেকে আমাদের 2টা কোম্পানি বন্ধ করে দিয়েছি। এখন থেকে আবার চালু হবে। বাবার অফিস এখন থেকে আমি দেখাশোনা করব। আমার বাবা বাংলাদেশের টপ 10 ব্যবসায়ীর মধ্যে একজন ছিল। আমার বাবার নাম ছিল আসাদুল খান, আর আমাদের কোম্পানি ছিল 2টার নামই ছিল SK গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আসার সময় ডাক্তারের কাছ থেকে গালটা ড্রেসিং করে আসছি। বাসায় এসে অনেক খোঁজার পর একটা নতুন বাসায় খোঁজ পেলাম। কালকে যাব। আর আমাদের অফিসের ম্যানেজারকে জানিয়ে দিয়েছি যাতে সবাইকে বলে কালকের পর দিন থেকে আবার অফিস চালু হবে। অবশ্য আমাদের অফিস বন্ধ হওয়ার পর অনেকে অনেক জায়গায় কাজে গেছে, কিন্তু আমার বিশ্বাস যদি সবাই শুনে যে আমাদের কোম্পানি আবার চালু হবে তাহলে সবাই আবার চলে আসবে। তবে একটা জিনিস, কেউ এখন পর্যন্ত আসাদুল খানের ছেলেকে দেখেনি। আমি যে আসাদুল খানের ছেলে সেটা কেউ জানে না, কারণ বাবা বেঁচে থাকাকালীন বাবাকে না করে দিয়েছিলাম যাতে আমি তার ছেলেটা কাউকে না বলে। রাতে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে চলে গেলাম বাসাটা দেখতে। মানে এই বাসাটা আমি ছেড়ে দেব। নতুন একটা বাসা পেয়েছি, তাই বাসাটা দেখতে যাচ্ছি। 2-3 ঘন্টার মতো লেগে গেল আসতে। বাসাটা অনেক সুন্দর, তাই দেরি না করে বাসাটা কিনে ফেললাম। লোক দিয়ে আগের বাসা থেকে সব মালামাল নতুন বাসায় নিয়ে আসলাম। মাথাটা একটু ব্যথা করছে, তাই রুমে শুয়ে পড়লাম। মোবাইল হাতে নিয়ে সাদিয়ার নাম্বারে একটা টেক্সট পাঠালাম। টেক্সটটা ছিল এরকম: দেখো, তোমরা কেউ আমাকে বিশ্বাস করোনি। তোমার ফ্রেন্ড নীলা সবার সাথে অভিনয় করেছে, আর নীলার অভিনয়টাকে সবাই বিশ্বাস করে নিচ্ছে। নীলা কেন আমার সাথে এমন করলো সেটা আমি জানি না। তুমি তো বলছো যে তোমার সামনে আর না যেতে। ওকে, আর যাব না। আর শোনো, আমাকে খোঁজার জন্য বাসায় এসো না, কারণ আমার বাসা এখন তালা দেওয়া। আমি দূরে কোথাও হারিয়ে গেছি, হয়তো বা খুঁজবে না। যদি খোঁজো তাহলে আর আমাকে পাবে না। আর একটা কথা, নীলা যে আমাকে খারাপ বানানোর জন্য অভিনয় করেছে সেটা বিশ্বাস না হলে লাইব্রেরির CCTV ক্যামেরা চেক করতে পারো। ভালো থেকো, বাই। মেসেজটা দিয়ে সিমটা খুলে ফেললাম। এভাবে 1 মাস চলে গেল। এখন আমি আগে থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছি। আমার পার্সোনাল গাড়িটার নাম হচ্ছে লেক্সাস RX 300 FS স্পোর্টস, ব্র্যান্ড নিউ। যেই গাড়ি কোনো সাধারণ মানুষ চড়তে পারে না। রোজ অফিসে যাওয়া আসা করি, চুলগুলো স্প্যাক করা, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস। খুব ভালো চলছিল আমার দিন। এখন আর সাদিয়ার কথা এতটা মনে করি না। এদিকে সাদিয়া এখন আমাকে খুঁজে বেড়ায়। শুধু সাদিয়া না, সাথে তার বাবাও খোঁজে। সেদিন আমি মেসেজটা পাঠানোর পর সাদিয়া তার বাবাকে বলে CCTV ক্যামেরা চেক করে, আর দেখে নীলা জোর করে আমার সাথে ওগুলো করেছে। পরে সাদিয়ার বাবা নীলার হাতে টিসি ধরিয়ে দেয় এবং বিভিন্নভাবে অপমান করে বের করে দেয় কলেজ থেকে। আর সাদিয়া দৌড়ে বাসায় চলে আসে এবং দরজা বন্ধ করে আমাকে কল দেয়, কিন্তু আমার নাম্বার সুইচ অফ পায়। এরপর থেকে সাদিয়া আমাকে পাগলের মতো খুঁজছে। এদিকে আমি অফিসে বসে আছি, তেমন কোনো কাজও নেই, তাই বসে বসে কফি খাচ্ছি। এমন সময় ভাইয়া আসবো? প্রিয়া আমাদের এখানে কাজ করে। আমি তাকে ভাইয়া ডাকতে বলেছি, তাই সে আমাকে ভাইয়া বলেই ডাকে। আসো। প্রিয়া রুমে আসলো। কিছু বলবে মনে হচ্ছে, কিন্তু সংকোচ বোধ করছে, তাই বলতে পারছে না। কিছু কি বলবে? জি, মানে ভাইয়া 2 দিন পর আমার মামাতো বোনের বিয়ে। ও আচ্ছা, বুঝেছি। ছুটি লাগবে তাই না? জি। আচ্ছা, কতদিনের ছুটি লাগবে বলো? 1 সপ্তাহ হলেই চলবে। আচ্ছা, দিলাম 1 সপ্তাহের ছুটি। ভাইয়া আরও একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। আরে পাগলি, আমি তো তোমার ভাইয়ের মতোই, তাহলে আমার কাছে বলতে এত সংকোচ বোধ করছো কেন? তাড়াতাড়ি বলে ফেলো। মানে আম্মু আপনাকে নিয়ে যেতে, তাই বলছিলাম। যদি কষ্ট করে আমার সাথে আমার বোনের বিয়েতে যেতেন তাহলে অনেক ভালো হতো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা তুমি ঠিকানা আমাকে টেক্সট করে পাঠিয়ে দাও। আমি হলুদ সন্ধ্যার দিন অফিস শেষে তোমার বাসায় যাব। ধন্যবাদ ভাইয়া, তাহলে আমি আসি। প্রিয়া কিছুটা হাসি দিয়ে চলে যেতে লাগলো। এই প্রিয়া শোনো। জি ভাইয়া বলুন। নাও, এই টাকাটা রাখো, আর তোমার মা বাবার জন্য শপিং করে কিছু একটা নিয়ে যাও, কেমন? 15,000 টাকা তাকে দিয়ে দিলাম। ভাইয়া মাস তো এখনো শেষ হয়নি। আরে পাগলি, তোমার মা মানে আমার মা, তাই এটা আমার পক্ষ থেকে। প্রিয়ার মুখে খানিকটা হাসি ফুটে উঠলো। আমি জানি প্রিয়ার কাছে টাকা নেই, কারণ মাস প্রায় শেষের দিকে, তাই দিলাম। আর এমনিতে প্রিয়াকে আমার ছোটো বোনের মতোই দেখি। অফিস শেষ করে বাসায় ফিরলাম। আজকে সারাদিন সাদিয়ার কথা খুব মনে পড়েছে।
মনে করে এবার কি হবে, যে অন্য একটা মেয়ের মিথ্যা অভিনয়কে বিশ্বাস করতে পারে, অথচ আমার সত্যি কথাটা কেউ বিশ্বাস করতে পারে না। বাংলাদেশের মানুষ কতটাই না অদ্ভুত। টাকা থাকলে আপনাকে মাথায় তুলে নাচবে, আর আপনার টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় মারবে। এটাই আমাদের সোনার বাংলাদেশ। অনেকদিন যাবৎ ছাদের কথা শুনি না। সাদিয়ার সেই মিষ্টি কণ্ঠটা শোনার জন্য বারবার আমার মন চটপট করছিল। আমার নতুন সিমে সাদিয়াকে একটা কল দিলে কেমন হয়? সাদিয়া আমার নাম্বারটা চিনবেও না, আর আমি তার মিষ্টি কণ্ঠটা শুনে নিতে পারবো। সাদিয়ার নাম্বার আমার মুখস্থ ছিল, তাই কল দিলাম। রিসিভ করলো না। এভাবে 4-5 বার দেওয়ার পর কলটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি চুপ করে আছি। সাদিয়ার কণ্ঠটা কেমন যেন শুকনো শুকনো লাগছে। কি হলো, কল দিয়ে কথা বলেন না কেন? আমি চুপ করে শুধু তার কথাগুলোই শুনছি। আজব তো, কথা বলেন না কেন? আর কথা না বললে কল দিলেন কেন? সাদিয়া কলটা কেটে দিল। আমি আবারও কল দিলাম। 2-3 বার রিং হতে কলটা রিসিভ করলো। এই, আপনি কে? আর পাগল ছাগলের মতো কল করে কথা বলেন না কেন? আমি এবারও চুপ। কি ব্যাপার, আপনি আমাকে বিরক্ত করছেন কেন? কিছু বলার থাকলে বলুন, অযথা শুধু শুধু বিরক্ত করবেন না। সরি বিরক্ত করার জন্য। ভালো থাকবেন, বাই। কথাটা বলে কলটা কেটে দিলাম। মনে হয় সাদিয়া কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি কেটে দেওয়া তার বলতে পারিনি। সাদিয়ার নাম্বারটা আমার স্ক্রিনে ভেসে উঠলো। মানে সাদিয়া কল করেছে। জানি এখন কল রিসিভ না করলে একটার পর একটা কল দিয়ে যাবে, তাই মোবাইলটা বন্ধ করে রেখে দিলাম। আমি চাই না সাদিয়াকে নিয়ে আর ভাবতে। সাদিয়াকে নিয়ে যত ভাববো ততই কষ্ট পাবো। জীবন অনেক কষ্ট সহ্য করেছি, আর সম্ভব না। তাই আমি সাদিয়ার সাথে আর কথা বলতে চাই না। রাতে খেয়ে ছাদে গেলাম। ছাদে চাঁদের আলোয় আকাশ ভর্তি তারা আর জোনাকের আলো আমার কাছে অনেক ভালো লাগে। তাই প্রতিদিন রাতে আমি একবার হলো ছাদে আসি। হঠাৎ মোবাইলের কথা মনে পড়লো, তাই মোবাইলটা অন করলাম। অন করার সাথে সাথেই সাদিয়ার নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠলো। আমি রিসিভ করলাম না। 4-5 বার কল দেওয়ার পর রিসিভ করলাম। আমি চুপ করে আছি, সাদিয়াও চুপ করে আছে। 5 মিনিট চলে গেল। দুজনের মধ্যে কোনো কথা নেই, দুজনেই নীরব। হঠাৎ নীরবতা ভেঙে সাদিয়া কান্না করতে লাগলো, আর তার কান্না সুরে বলতে লাগলো, আমি জানি তুমি হুমায়ুন, প্লিজ তুমি আমার সাথে কথা বলো। তোমার সাথে কথা না বলে আমি যে থাকতে পারি না। ব্যাপার কি? সাদিয়া আমাকে চিনলো কিভাবে? হয়তো বা আইডিয়া করে বলছে। আমি তো চুপ করে আছি। তুমি কোথায় আছো হুমায়ুন? প্লিজ শুধুমাত্র একবার বলো, আমি তোমাকে আর কখনো কোনো কষ্ট দিব না। প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো। তোমাকে ছাড়া যে তোমার এই কলেজাটা বাঁচতে পারবে না। আমি এখনো চুপ। সেদিন না হয় তোমার সাথে রাগ করে না জেনেই কিছু কথা শুনিয়ে দিয়েছি, তাই বলে কি তুমিও আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে? তুমি আমার কথাটা এত একবারও ভেবেও ভাবলে না? সাদিয়ার কথা শুনে আমার কান্না চলে আসছিল। কান্নাকে আর কন্ট্রোল করতে পারছিলাম না, তাই কলটা কেটে দিলাম আর মোবাইলটা সুইচ অফ করে দিলাম। খুব করে একটু কান্না করে নিলাম। ছেলেদের যত কষ্টই হোক না কেন, কান্না করা মানায় না। তারা হাসি মুখে তাদের কষ্টগুলোকে বলতে থাকে। একটা ছেলের মাথার নিচে বালিশটাই বলতে পারবে ছেলেটার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে। ছেলেরা সারাদিন হাসি খুশিতে দিন কাটানোর পর রাতে যখন একা হয়ে যায়, তখন অন্যের দেওয়া হাজারো কথার আঘাতগুলোকে ভুলে দেখার চেষ্টা করে বলতে পারে না। লাঠির আঘাত এখন আছে, একটু পর থাকবে না, কিন্তু কথার আঘাত ঠিকই সারা জীবন থাকবে। আর নিজেকে করে করে খাবে। আর কিছু ভাবতে পারছিলাম না, তাই ঘুমিয়ে পড়লাম। আর এদিকে সাদিয়া কান্না করে তার বাবাকে ডাকছে। আব্বু, তুমি কোথায় গেলা? হ্যাঁ রে মা, বল। আর তুই কান্না করছিস কেন? বাবা, হুমায়ুনের নাম্বার পেয়েছি, তাকে কলও করেছি, কিন্তু কল রিসিভ করে আমার সাথে কোনো কথা বলে না। আব্বু, হুমায়ুনকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ তুমি কিছু একটা করো। আচ্ছা মা, নাম্বার যেহেতু পেয়েছিস, দেখবি তাকেও একদিন পেয়ে যাবি। বাবা, কিন্তু সেটা কবে? এখন গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো। সময় হলে অবশ্যই হুমায়ুন ফিরে আসবে। আর আমরা যে তার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই হয়তো বা এখনও আমাদের উপর রাগ করে আছে। এভাবে একটা দিন চলে গেল। আমার অফিসের কাজ শেষ, তাই এখন প্রিয়াদের বাসায় যাব। কালকে আমি অফিসে যাব না, ম্যানেজার অফিস সামলে নেবে। তাই রেডি হয়ে গাড়ি টেনে রওনা দিলাম। একটা শপিং মলের সামনে গেলাম, আর প্রিয়ার বোনের জন্য একজোড়া পায়ে নিলাম, আর একটা নীল শাড়ি নিলাম, এবং প্রিয়ার আম্মুর জন্য একটা শাড়ি নিলাম, আর তার বাবার জন্য একটা পাঞ্জাবি নিলাম। শপিং শেষে আমার পার্সোনাল গাড়িটা নিয়ে প্রিয়াদের বাসায় যেতে লাগলাম। এর মধ্যে প্রিয়া কল করলো। ভাইয়া এখনো আসছেন না কেন? এই তো আসছি। আচ্ছা ভাইয়া। কলটা কেটে দিলাম। প্রিয়াদের বাসার সামনে এসে গেছি। বাসাটা বাইরে থেকে খুব সুন্দর করে সাজানো। আমি তাদের বাসায় গাড়িটা নিয়ে ঢুকতেই সবার ফোকাস আমার গাড়ির দিকে। এই গাড়িতে করে আবার কে আসতে পারে? তবে প্রিয়া ঠিকই ধরে নিয়েছে যে আমি এসেছি। আমি গাড়ি থেকে নামলাম, দেখি সবাই আমার দিকে হয়ে তাকিয়ে আছে, বিশেষ করে মেয়েরা। মেয়েরা তো চোখ দিয়ে গেলে খাচ্ছে। আমার পরনে ছিল নীল কালারের পাঞ্জাবি
আর প্যান্ট, এছাড়া সানগ্লাস, ঘড়ি, চুলের স্পাইক এগুলো তো আছেই। দেখলাম প্রিয়া আমার কাছে দৌড়ে আসলো। ভাইয়া আসুন। আমি প্রিয়ার হাতে শপিংগুলো ধরিয়ে দিলাম। তার বাবা মায়ের সাথে কথা বললাম, ওনারা অনেক ভালো। তারপর প্রিয়ার সাথে তার বোন মানে বই রুমে গেলাম। আর রুমে ঢুকেই একটা বড় সড়ো শখ খেলাম। দেখি প্রিয়ার বোনকে ঘিরে অনেক মেয়েরা বসে আছে। ভাইয়া ও আমার বোন, নাম মাহি। আর মাহি আপু, উনি হচ্ছে আমাদের অফিসের আমি থামিয়ে দিই, আমি হচ্ছে হুমায়ুন ভাই, কেমন আছেন? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। ভাইয়া আসেন একটু গল্প করি। আচ্ছা, আপনি তো আমার থেকে বড়, তাই তুমি বা তুই করে বলতে পারেন। শুধু কি বউয়ের সাথেই কথা বলবেন? আমাদের সাথে কি কথা বলতে ইচ্ছে করে না? আপনারা সবাই তো দেখা যাচ্ছে ময়দা সুন্দরী। কি আমরা ময়দা সুন্দরী? না, আপনারা আটা সুন্দরী। বলেছে আপনাকে? আমরা আটা ময়দা মুখে মাখি না। তাহলে কি মাখেন? হ্যাঁ, আমরা এমনিতেই সুন্দর। আপনি এত হ্যান্ডসাম কেন বলুন তো? আপনাদের মতো এত পেতনি মার্কে মেয়েরা আমার পাশে বসে আছেন, আর আমি হ্যান্ডসাম না হলে কি চলে? আমাদের কি আপনার পেতনি মনে হয়? যান তাহলে আমাদের রুম থেকে। পেতনিদের সাথে আড্ডা দিয়ে কি করবেন? হ্যাঁ, মনে হয় সব কটা পেতনি রেখে গেছে। এই তোরা কি শুরু করছিস? হ্যাঁ, তোর শুধু ঝগড়াই করবি? আমি অনেক আগে থেকে লক্ষ্য করে আসছি যে মোটামুটি সব মেয়েরা আমার সাথে কথা বলছে, কিন্তু একটা মেয়ে তাদের পিছনে এক কোণে বসে আছে, কোনো কথা বলছে না। আমি ভালো করে তাকে বড়সড় একটা শখ খেলাম, কারণ মেয়েটা যে সাদিয়া ছিল, এতক্ষণ অন্য মেয়েদের সাথে কথা বলা অবস্থায় সাদিয়াকে দেখিনি। দেখি সাদিয়া আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, আর চোখগুলো টলমল করছে, মনে হচ্ছে এক্ষুনি ডুকরে কান্না করে দেবে। আর সাদিয়া আগের থেকে অনেক শুকিয়ে গেছে, মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করে না। সাদিয়াকে দেখে আমার নিজের অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছে এখানে আর কিছুক্ষণ থাকলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না, কান্না করে দেব। তাই এখানে থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। আচ্ছা মাহি আপু, আপনারা কথা বলেন, আমি এখন আসি। আরে আরো একটু বসো, সবাই মিলে একটু গল্প করি, পরে তো আর সময় পাবো না। না মানে আমার খুব বিয়ে পেয়েছে। আচ্ছা রাতে সবাই মিলে আড্ডা দেবনি? কথাটা বলে আমি চলে আসলাম। সাদিয়াকে দেখে মনে হচ্ছিল আমাকে কিছু বলতে চায়, কিন্তু কি আর বলবে? যাকে আমি অনেক ভালোবাসতাম, তার কাছ থেকে শুধু অবহেলা আর কষ্ট ছাড়া কিছুই পাইনি। তাই এখন আর আমি সাদিয়া নামক ভাইরাসটায় আবারও আক্রান্ত হতে চাই না। তাই আবারও আমি দূরে থাকতে চাই তার থেকে। তারপর প্রিয়া আমাকে গেস্ট রুমে নিয়ে গেল। আমি রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। সন্ধ্যার পর মাহি আপু গিয়ে স্টেজে বসলো। সাথে তার শয়তান বান্ধবীগুলো ছিল। আমি সেখানে যাওয়ার পর সবাই তাকে হলুদ দিতে শুরু করলো। আমিও দিলাম। প্রথমে সাদিয়াকে, তারপর তার বান্ধবীদের মুখে একেবারে লেপটে দিয়েছি হলুদ। তারা আমাকে দিয়েছে, বাট আমার তুলনায় অনেক কম। এভাবে আড্ডা দিতে দিতে রাত 3টা বেজে গেল। সবাই সবার রুমে চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে যে আজকে হলুদ সন্ধ্যা, তাহলে সন্ধ্যার পর সাদিয়াকে একবারও দেখলাম না কেন? আর সাদিয়া মাহিয়াপুর কি হয়? প্রিয়াকে কল করে আমার রুমে আসতে বললাম। ভাইয়া আসবো? আসো। ভাইয়া কিছু কি বলবেন? বলার জন্যই তো এনেছি। আচ্ছা, সাদিয়া নামের কোনো মেয়েকে চেনো? ও আচ্ছা, তাহলে যাও। রাতে একটু ঘুমিয়ে নিলাম। ভোরে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে নিলাম, পরে ছাদে গেলাম। আজকে আবহাওয়াটা সত্যি অসাধারণ। আমি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর ছাদে আসি। চারদিকে পাখিরা কিচিরমিচির শব্দে গান গাইছে। সূর্য মামা যেন ওকে দিয়ে মেঘ মামার সাথে লুকোচুরি খেলছে। চারদিক থেকে ফুলের ঘ্রাণ আসছে। প্রকৃতির রূপ সত্যি প্রশংসার যোগ্য। এখানে দাঁড়িয়ে আছি আর প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করছি। একটু পর ছাদে কারো আগমন ঘটল। আমি ঘাড় ঘোরাতে দেখে সাদিয়া, আর চোখ দুটো লাল হয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হয় সারা রাত কান্না করেছে। হুমায়ুন, তোমাকে কিছু কথা বলতে চাই। জি, তাড়াতাড়ি বলেন। হুমায়ুন, আমার ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে এভাবে কষ্ট দিও না। আমি যা নিতে পারছি না। তুমি জানো, তুমি চলে আসার পর থেকে তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। দেখুন, কারো প্রতি আমার কোনো রাগ নেই, আপনি আমার পা ছাড়ুন। না, তুমি আমাকে মাফ না করলে আমি তোমার পা ছাড়বো না। তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দেখো। খুব ভালোবাসবো তোমাকে। তোমাকে আর কখনো কষ্ট দিব না। প্লিজ তুমি আমাকে আর কষ্ট দিও না। আমি কি করব বুঝতে পারছিলাম না। এছাড়া সাদিয়া আমার সাথে আগে যেরকম ব্যবহার করেছে সব আমার এখনো মনে আছে। এমন সময় মোবাইল একটা কল আসলো, আর আমি কিছু না বলেই সাদিয়ার হাত থেকে পা ছাড়িয়ে নিয়ে চলে এলাম ফোনে কথা বলতে বলতে। এভাবে বিয়ের কাজটাও শেষ হলো। বিকেলে মাহিকে বিদায় দিয়ে সবার সাথে কথা বলে বাসায় চলে আসলাম। কালকে থেকে আবার অফিসে যেতে হবে। রাতে খেয়ে বিছানায় গেলাম।
এর ভিতরে সাথে আমাকে অনেকবার কল দিয়েছে, কিন্তু আমি রিসিভ করিনি। পরদিন সকালে খেয়ে অফিসে চলে গেলাম। অফিসে তেমন কাজ নেই, বসে বসে খুব বোরিং লাগছিল। বিকেল হয়ে গেছে। একটু পর আসতে পারি? জি আসেন। কেমন আছো? আমি সামনের দিকে তাকিয়ে তো অবাক, কারণ আমার সামনে সাদিয়া বসে আছে। সাথে আমার অফিস চিনল কিভাবে? ব্যাপার কি আপনি এখানে, আর আপনি আমার অফিস চিনলেন কিভাবে? সেটা তোমার না জানলেও চলবে। এখানে এসেছেন কেন? কেন? আমি আমার স্বামীর অফিসে এসেছি, তাতে তোমার কি? আপনি আমাকে স্বামী দাবি করার অধিকারটা আরো আগে হারিয়ে ফেলেছেন। হুমায়ুন, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তো বললামই, কারোর প্রতি আমার কোনো রাগ নেই। আচ্ছা তাহলে এই খাবারটা খেয়ে নাও প্লিজ। একটা খাবারের টিফিন বক্স এগিয়ে দিয়ে, আমি এখন খাবো না, আপনি খেয়ে নিন। আর এখন আমার রুম থেকে যান বলছি। না আমি যাব না, আগে তুমি এটা খাবে, তারপর আমি যাব। সাথে কিছুটা খাবার একটা প্লেটে নিয়ে আমার সামনে এনেই তারা তো অল্প কিছু খাবার নিয়ে আমার মুখের সামনে ধরলো। আমার প্রচুর পরিমাণে রাগ উঠে গেল। আমি ঠাস করে তার মুখে দিলাম একটা চড় বসিয়ে। তোর সাহস হয় কি করে আমার উপর জোর খাটানোর? তোকে না বলেছি আমার সাথে কখনো স্বামীর অধিকার খাটাতে আসবি না? না আমি যাব না, আগে তুমি এটা খাবে, তারপর আমি যাব। তুমি আমাকে মারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আর এই খাবারটা খেয়ে নাও। তোকে না বলেছি আমার কাছে না যেতে? চলে যাচ্ছি, কালকে আবার আসবো, আর এই খাবারটা খেয়ে নিও। টিফিন বক্সটা টেবিলে রেখে চলে গেল। সাদিয়া যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, সাদিয়ার চোখে পানি। হয়তো আমার ব্যবহারে সাদিয়া অনেক কষ্ট পেয়েছে, কিন্তু কি করব? এখন যদি তোমাকে শিক্ষা না দেই বা শাস্তি না দেই, তাহলে তুমি নেক্সট টাইম আবার এরকম করতে পারো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার প্রতি আমার যে ঘৃণা জন্ম নিয়েছে সেটা সরাবার জন্য তোমাকে শাস্তি দিচ্ছি। দুপুরে খাইনি, তাই এখন একটু বেশি ক্ষুধা লেগেছে, তাই সাদিয়া যে খাবারটা নিয়ে আসছে সেটা খেয়ে নিলাম। সন্ধ্যায় বাসায় ফিরলাম আর ফ্রেশ হয়ে নামলাম রেস্টুরেন্ট থেকে। কিছু খেয়ে আসবো বলে নিচে নেমে আমার চোখ কপাল উঠে গেল, কারণ ডাইনিং টেবিলে অনেক খাবার সাজানো রয়েছে। ব্যাপার কি, এত খাবার এখানে আসলো কিভাবে? আমি আস্তে আস্তে ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। এমন সময় সাদিয়া কোত্থেকে যেন আসলো, এতক্ষণে বুঝলাম এসব তাহলে সাদিয়ারই কাজ। আপনি এখানে কিভাবে আসলেন? কেন, গাড়ি করে এসেছি। আমার বাসা চিনলেন কিভাবে? প্রিয়ার কাছ থেকে তোমার ঠিকানা নিয়েছি, এখন খেয়ে নাও। আমার ক্ষুধা নেই, খাবো না। দেখো, তোমার রাগ থাকলে আমার সাথে আছে, খাবারের সাথে তো আর তোমার কোনো রাগ নেই, প্লিজ খেয়ে নাও। আমার হাতটা ধরেই বললো কথাটা। আমি ঠাস ঠাস করে দুটো চড় মারলাম। বললাম না খাবো না। তুমি এমন করছো কেন আমার সাথে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তোমার জন্য আমি নিজ হাতে রান্না করেছি, প্লিজ খেয়ে নাও। সাদিয়ার কান্না আমার সহ্য হচ্ছিল না। আজ অনেক জোরাজোরি করার পর খেতে বসলাম। খাওয়ার সময় সাদিয়াকে একবারে জিজ্ঞাসা করলাম না যে খেয়েছি কিনা। সাদিয়ার দিকে একবারের জন্য তাকায়ও নি, কিন্তু সাদিয়া আমার দিকে এক পলকে তাকিয়েছিল। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর রাতে দেখি সাদিয়া আমার রুমে। কি ব্যাপার, আপনি এখনো বাসায় যাননি? না, আমি আমার স্বামীকে ছাড়া কোথাও যাব না। পাগল নাকি আপনি? আমার বাসা থেকে যান আপনি। না, আমি এই বাসা থেকে আর কোথাও যাব না, তুমি যা করার করো গিয়ে। শালার ঘাট তেরা মেয়ে। তারপর সাদিয়া আমার রুমে আসলো ঘুমানোর জন্য। এই, আপনি কি অন্য রুমে থাকুন? না, আমি এই রুমেই থাকবো। সেটা আর হবে না, আপনি বের হন বলছি। তুমি যা করার করো, আমি এই রুম থেকে বের হব না, দেখি তুমি আমাকে কিভাবে বের করো। আমি সাদিয়ার কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলাম। সাদিয়া গালে হাত দিয়ে বিছানে গিয়ে বসলো। কি হলো, একটা কি আফসোস মিটেনি? আর একটা দেবো নাকি? বললাম তো তুমি যা পারো করো, আমি যাব না। এই মেরে নিয়ে কি করি এখন? হ্যাঁ, কথা বললেও শুনে না। আচ্ছা ঠিক আছে, আপনি এই রুমে ঘুমান, আমি অন্য রুমে যাই। তুমি যেই রুমে ঘুমাবে আমিও সেখানেই ঘুমাবো। কি আর করার। সাদিয়া সোফায় ঘুমালো আর আমি খাটে। ফজরের আজানের পর চোখ খুলে দেখি মহারানী আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে সাদিয়াকে বাচ্চাদের মতো লাগছিল। মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু আমার বুকে ঘুমিয়েছে। ইচ্ছে করছে তাকে বুকের মধ্যে নিয়ে সারাটা জীবন পার করে দেই, কিন্তু এখনও যে সাদিয়াকে অনেক শাস্তি দেওয়ার বাকি আছে। কিন্তু সাদিয়া তো সবাই ছিল, তাহলে এখানে আসলো কি করে? মনে হয় রাতে এখানে এসেছে। দাঁড়ান, আপনাকে ঘুম পাড়াচ্ছি। আস্তে করে গালে একটা থাপ্পড় মারলাম। সাথে সাথে সাদিয়া উঠে বলল, কি ব্যাপার, তুমি আমাকে পাপ্পি দিলা কেন? আমি আবার কখন পাপ্পি দিলাম? আপনি পাগল নাকি? আমি আপনাকে থাপ্পড় দিয়েছি আর আপনি বলছেন আপনাকে পাপ্পি দিয়েছি? হয়েছে, আমার কাছে মিথ্যা বলতে হবে না, আমি সব জানি। এখন নামাজে যাও। কথাটা বলে সাদিয়া আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে গেল। আমিও তো এখনো হ্যাঁ হয়ে আছি। সারা দিলাম থাপ্পড় আর বলে কিনা পাপ্পি দিয়েছি। তোমাকে পাপ্পি দেব,
তবে এখন না, আরও কয়েকদিন যাক, তারপর। উঠে নামাজে চলে গেলাম। এসে দিকে সাদিয়া রান্না করছে। ইচ্ছে করছে এই জান পাখিটাকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরি, বলি আই লাভ ইউ কলিজা, কিন্তু এখন তো এটা করা যাবে না। পরে সকালে কি অফিসে চলে গেলাম। এভাবে প্রায় দেখতে দেখতে 1 মাস চলে গেল। কিন্তু এই 1 মাসে সাদিয়াকে অনেক কষ্ট দিয়েছি, কথায় কথায় থাপ্পড় দিয়েছি, রাতে তাকে সোফায় ঘুমোতে দিয়েছি, আর কথায় কথায় বলেছি আমার কাছে যেন স্বামীর অধিকার খাটাতে না আসে। অবশ্য কথাগুলো বলার সময় আমার কাছে অনেক খারাপ লেগেছে, কিন্তু এছাড়া যার কিছুই করার নেই। অফিসে বসে আছি, তখন সঞ্জিতা আসে। সঞ্জিতা আমার অফিসে কাজ করে। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার দুপুরে খাবেন না? খাবো, তুমি যাও, আমি একটু পর আসছি। স্যার আজকে আমি আপনার জন্য খাবার আনছি, আমার সাথে খেয়ে নিন প্লিজ। অনেক জোরাজোরি করার পর সঞ্জিতার সাথে খেতে গেলাম। খাওয়ার সময় দেখি সঞ্জিতা কিছুই খাচ্ছে না। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? না মানে স্যার, হাত কেটে গেছে, কিভাবে খাবো? স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বলো। স্যার যদি আপনার নিজের হাতে আমাকে একটু খাইয়ে দিতেন। ইচ্ছে না থাকা সত্ত্বেও সঞ্জিতাকে আমার হাতে খাইয়ে দিতে লাগলাম। তখন থেকে সাদিয়া বাহির থেকে উকি মেরে চলে গেল। অবশ্য সাদিয়া প্রতিদিন দুপুরেই আমার জন্য খাবার নিয়ে আসে, হয়তো বা আজকে এসেছিল, কিন্তু সঞ্জিতার সাথে আমাকে দেখে চলে গেছে। না, সাদিয়াকে আর কষ্ট দেওয়া যাবে না। আজকে সাদিয়াকে আমি মেনে নেব। আমি অন্য একটা মেয়েকে খাইয়ে দিচ্ছি দেখে রাগে চলে গেছে। আজকে মহারানীর রাগ ভাঙিয়ে নিজের করে নেব। সন্ধ্যায় বাসায় গেলাম, কিন্তু আজকে বাসাটা একদম ফাঁকা লাগছে কেন? দরজাও খোলা ছিল। এছাড়া সারা বাড়ি খুঁজে দেখলাম, কিন্তু সাদিয়াকে কোথাও দেখলাম না। হঠাৎ আমার রুমের টেবিলের উপর নজর গেল, দেখি একটা কাগজ রাখা আছে। তাড়াতাড়ি করে কাগজটা হাতে নিলাম। কাগজের লেখাগুলো পড়ে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। কাগজে লেখা ছিল, প্রিয় হুমায়ুন, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তুমি তার বিনিময়ে আমাকে শুধু অবহেলা আর কষ্টই দিয়ে গেছো। তাও কোনো অভিযোগ করিনি, কারণ আমার মনে হতো একদিন তুমি ঠিকই আমাকে আবার মেনে নিবে। কিন্তু আমার এই ভাবনা যে পুরোটা মিথ্যে ছিল, সেটা আজকে তুমি প্রমাণ করে দিলে। আজকে যখন তুমি একটা মেয়েকে তোমার হাতে খাইয়ে দিতেছিলে, তখন আমার মনে হচ্ছিল কেউ একজন আমার কলেজাটা টেনে ছিঁড়ে বের করে ফেলছে। অনেকদিন আগে নীলা তোমার সাথে এমন করার কারণ কি কিছু জানো? মনে হয় জানো না। একদিন নীলার সাথে আমার ঝগড়া হয়, কারণ নীলা একটা ছেলেকে ভালোবাসতো কিন্তু বলতে পারতো না। একদিন সেই ছেলেটা আমাকে প্রপোজ করে বসে, আমিও একসেপ্ট করে নেই। আর সেটা দেখে নীলা আমার সাথে অনেক ঝগড়া করে এবং সব শেষে বলে দিয়েছে আমাদের সুখের সংসার সে ধ্বংস করে দিবে। কিন্তু তখন আমি এতটাও পাত্তা দেইনি, কারণ তখন আমি তোমাকে দু চোখে দেখতে পারতাম না। সেদিন আমার মন খারাপ করে, যদি আমি মন খারাপ করে বাড়িতে ফিরি এবং সেটা মনে হয় তুমি দেখেছো, পরে রুমে গিয়ে সেই ছেলেটার সাথে কলে কথা বলতে থাকি, তখনই তুমি রুমে আসো আর আমি কল কেটে দেই। এইভাবেই নীলার পছন্দ করা ছেলেটার সাথে আমি মিশতে থাকি। হঠাৎ একদিন দেখি সেই ছেলেটা নীলার হাত ধরে কোথাও যাচ্ছে। পরে আমি ছেলেটার সামনে গেলাম আর গালে একটা থাপ্পড় মারলাম এবং বললাম, তুই না আমাকে ভালোবাসিস, তাহলে এইসব কি? তখন সেই ছেলেটা আমাকে উল্টো আরো একটা থাপ্পড় মারে আর বলে, তোকে ভালোবাসবো আমি? তুই তো সব থেকে বড় বেঈমান। যে মেয়ে নিজের স্বামীকে রেখে অন্য একটা ছেলের সাথে প্রেম করে, সেই মেয়েকে আমি কিভাবে ভালোবাসবো? এইভাবে কিছুক্ষণ কথা কাটাকাটির পর বাসায় আসলাম। সেদিন সারা রাত কান্না করেছিলাম, আর এদিকে তোমাকে আমি সব সময় থাপ্পড় মারতাম, তুমি কোনো প্রতিবাদ করতা না আর সব সময় আমার কেয়ার করতা। তাই আস্তে আস্তে তোমার প্রতি দুর্বল হয়ে গেলাম। এরপর থেকে সব সময় কথা বলতে চাইতাম। একদিন আমি ভাবতেছি আজকে কলেজ থেকে বাসায় যাওয়ার পর তোমাকে মেনে নিব, কিন্তু সেই দিনই নীলা তোমার সাথে এমনটা করে বসে। আর কেন করলে সেটা তো বুঝতেই পারতেছো। তখন নীলাকে তোমার সাথে এই অবস্থায় দেখে নিজেকে আর ঠিক রাখতে পারি নাই, তাই তোমার সাথে ওই দিন খারাপ ব্যবহার করেছি। আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দিও প্লিজ। আমাকে কখনো খুঁজবে না, আর খুঁজলেও পাবে না, কারণ আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। এই জীবনে তোমাকে যখন পাবোই না, তাহলে এই জীবন রেখে কি করব? তুমি আমার জন্য কান্না করো না কেমন? আর ওই মেয়েটাকে যাকে অফিসে খাইয়ে দিয়েছিলাম নিয়ে সুখে থেকো, ভালো থেকো, বাই। ইতি তোমার কলিজা। সাদিয়ার চিঠিটা পড়ে চোখে পানি চলে আসলো। এত খারাপ লাগছে যা বলার মতো না। বুকের বাপাসটা চিনচিন করে ব্যথা করছে। মনে হচ্ছে আমার জীবন থেকে খুব মূল্যবান একটা কিছু হারিয়ে যাচ্ছে। কি করব আমি এখন? না, সাদিয়াকে যে করে হোক বাঁচাতেই হবে। আমি থাকতে সাদিয়ার কিছুই হতে দেব না। এমন সময় মোবাইল বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে আমি যেন 420 ভোল্টের শক খেলাম, কারণ কলটা আসছে সাদিয়ার নাম্বার থেকে। আমি তাড়াতাড়ি কল রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথেই বলে কলটা কেটে দিল।
সাদের কোনো কিছু হয়ে গেল না তো? না, আর দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি গাড়িটা বের করি। হাসপাতালে চলে গেলাম। ভেতরে গিয়ে সাদের নাম্বারে কল দিলাম। দেখি আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা লোক কলটা রিসিভ করলো। আমি দৌড়ে তার কাছে গেলাম। আপনি কি আমাকে কল করেছিলেন? হ্যাঁ, এই মোবাইলে নাম্বারটা পেলাম, তাই কল করলাম। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনাকে রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখি, আর ওনার মোবাইলটা ছিল অন্য জায়গায় পড়ে। আমি ওনাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা বলেছে চিন্তার কোনো কারণ নেই, মাথায় হালকা চোট পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। ও এখন কোন রুমে আছে? ছেলেটা আমাকে ও রুমটা দেখিয়ে দিল। আমি রুমে ঢুকে দেখি সাদিয়া বেডে শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ করা। আমি আস্তে আস্তে সাদের কাছে গেলাম, বলতে লাগলাম, কেন এমন করলে? হ্যাঁ, তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? জানো আজকে আমি তোমাকে মেনে নিতাম। আচ্ছা কলিজা, তোমার মনে হয় খুব কষ্ট হচ্ছে তাই না? ইস, কত রক্ত বের হয়েছে তোমার মাথা থেকে। এমন পাগলামো কেন করতে গেলে? হ্যাঁ, তোমার কিছু যদি হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকতাম? একবারও কি ভেবে দেখেছো? কথাগুলো বলছে আর চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে। একটু পর পিছন দিয়ে কাঁধে কেউ একজন হাত রাখলো। আমি সামনে তাকে দিক ওই ছেলেটা। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? আজকে তুমি না থাকলে হয়তো আমার কলিজাটার বেশি থাকতো না। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আর এটা তো আমার কর্তব্য। ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোনো এক বিষয়ে খুব টেনশনে আছে। তুমি কি কোনো কারণে টেনশনে আছো? আমাকে বলতে পারো। না মানে, আমার এইটা চাকরি খুব দরকার। আব্বু খুব অসুস্থ, তাই অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সব ঠিক ছিল, কিন্তু টাকার কারণে আর চাকরি পাই নাই, তাই খুব চিন্তিত। আচ্ছা, তাহলে আমি এখন আসি। কথাটা বলে ছেলেটা রুম থেকে যেয়ে বের হবে। দাঁড়াও। জি ভাইয়া, কিছু বলবেন? আমি তার পাশে বসে আছি। হঠাৎ সাদিয়া চোখ খুলছে দেখে তাকে বলতে লাগলাম, কেন করলে এমন? হ্যাঁ, আজকে যদি তোমার কিছু হয়ে যেত? কিছু হলে মরে যেতাম, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যেত, আর তোমাদের মধ্যেও কেউ বাধা দিতে আসতো না। আস্তে আস্তে বললো কথাগুলো। আমি সাদিয়ার কথা শুনে কান্না করতে লাগলাম। কিছু বললাম না। অনেকক্ষণ নীরব থাকার পর আমি ডক্টরের কাছে গেলাম এবং ডক্টরের সাথে কথা বলে সাদিয়াকে বাসায় নিয়ে গেলাম। পরদিন অফিসে গেলাম এবং ছেলেটাকে একটা চাকরি দিয়ে দিলাম এবং দুপুরে বাসায় চলে আসলাম। দেখি সাদিয়া শুয়ে আছে। আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসলাম এবং রুমে গেলাম। কি ব্যাপার, এখনো শুয়ে আছো? উঠে খেয়ে নাও। না, আমি খাবো না। কানের নিচে একটা দেবো, তাহলে খাবে। তাড়াতাড়ি খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। না, বললাম তো আমি খাবো না। আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে সাদিয়াকে বসালাম এবং আমার হাতে থেকে তাকে খাইয়ে দিতে লাগলাম। সে আর কিছু না বলে খেয়ে নিল। এভাবে 4 দিন চলে গেল। এখন সাদিয়া পুরোপুরি সুস্থ। রাতে সাদিয়া অন্য রুমে ঘুমোতো। আমি সাদিয়ার কাছে গেলাম। আমার কলিজাটা কি করছে? কি ব্যাপার জান, তুমি কথা বলছো না কেন? বউ চলো না, আজকে একসাথে ঘুমাবো। দরকার নেই, আমি একাই ঘুমাতে পারবো। প্লিজ কলিজা, তুমি রাগ করো না। ওই দিন মেয়েটার হাত কাটা ছিল, অনেক জোর করেছে, তাই ওকে খাইয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই তোমার কান ধরে বলছি, আর কাউকে খাইয়ে দেবো না। এখন চলো না। সাথে আমার হাতটা ছাড়িয়ে নিল। আমি বলছি না একাই থাকতে পারবো। আচ্ছা তাহলে ঘুমাও। কি আর করা, একাই ঘুমাতে হবে। ইস, যদি বউকে জড়িয়ে ধরে ঘুমাতে পারতাম। আমার কতদিনের শখ বউকে জড়িয়ে ধরে ঘুমাবো, কিন্তু বড় কপাল আমার, এটা হলো না। মনের মধ্যে 5 কেজি ওজনের দক্ষিণে ঘাটে শুয়ে পড়লাম। যেই চোখটা লেগেছে তখন থেকে কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে। হায় আল্লাহ, ভূত ঢুকলো নাকি? দরজা তো খোলা রেখে ঘুমিয়েছিলাম, তাই হয়তো ভূত ঢুকেছে। এখন কি করি? তখনই খুব জোরে ভূত বলে চেঁচে উঠলাম। কি ব্যাপার, ভূতের হাতে তো নরম কেন? ভূতের শরীর এত নরম থাকার কথা না তো। তখনই পিছন থেকে বলে উঠলো, ওই, আমি তোর ভূত মামা হই তাই না? দেখ এখন তোর কি অবস্থা করি। ও মা সেরি, সরি। বউ বলে কি? আমারই তুই করে বলে। তখনই আমার ঠোঁটের উপরে কিছু একটা অনুভব করলাম। দেখে সাদিয়ার ঠোঁট জোড়া আমার ঠোঁটে ডুবিয়ে দিয়েছে। আমিও সাদিয়াকে রেসপন্স দিতে লাগলাম। এভাবে 5 মিনিট যাওয়ার পর সাদিয়া আমাকে ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছি। এই পেতনি, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। এই ফাজিল, কি বললা? আমি পেতনি তাই না? তাহলে থাকো তুমি, আমি গেলাম। ও মা, বউ আমার রাগ করেছে নাকি? সাদিয়া যখনই চলে যাবে তখনই আমি পেছন থেকে তার হাতটা ধরে ফেললাম আর একটানে সাদিয়াকে আমার বুকে নিয়ে আসলাম। তারপর সাদিয়াকে আবারও কিস করতে লাগলাম। তারপর আমি সাথে ডুবে গেলাম ভালোবাসার মাঝে। দাদু, তাহলে তোমার জীবনটা এভাবেই গেছে? আচ্ছা দাদু, একটা কথা বলবো? হ্যাঁ ডার্লিং, বলো। তুমি তো আমার জান, তুমি বলবে না তো কে বলবে? শালা বুইরা আইসে জান কইতে, দাদি জানলে তোমার কান টেনে ছিঁড়ে ফেলবে।
হ্যাঁ রে দাদু ভাই, ঠিকই বলেছিস। আচ্ছা দাদু, তুমি কি এখনো দাদিকে আগের মতো ভালোবাসো? এমন সময় কোত্থেকে যেন সাদি আসলো। কি বললি তুই? আমি পুরান হয়ে গেছি? ওই তিশা তোরে না বলছি আমার জামাইয়ের সাথে কথা না বলতে? কি করব, তোমার এই বুইরা আমাকে বলেই নাকি তার জান? কি এত বড় কথা? দাঁড়া, আজকে তোর দাদুকে দেখাবো মজা। এই কথা বলেই সাদি আমার কান টেনে ছাদে থেকে নিচে নামাতে লাগলো, আর তিশা হাসতে লাগলো। এমন সময় তিশার আব্বু মানে মোশাররফ খান আসলো। কিরে মা, এভাবে হাসছিস কেন? ওই যে দেখো তোমার আম্মুর কাণ্ড। তারপর তারা দুজনে হাসতে শুরু করলো। আর এভাবেই গল্পটি এখানে সমাপ্ত হলো। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটি অবশ্যই কমেন্ট করবেন। নতুন গল্পে তৈরি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।